আপনাদের কাছে গিয়ে শুনবো এবং কক্সবাজার থেকে আমরা লাইভ করব। সুতরাং আগামী 7 দিন অবশ্যই পাঠিয়ে দিন আপনাদের জানা সেরা ঘটনাগুলো আমাদের কাছে। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এখানে ভৌতিস্ট ইজ হিয়ার এবং সাকিব ভাই আছেন, জিবরান ভাই অলরেডি চলে এসেছেন এবং আমরা সবাই মিলে এখন জানেন আপনারা সবাই যে কি ঘটতে যাচ্ছে। 26 তারিখের আর বেশি দেরি নেই। সুতরাং আমরা একটা ঘটনা শুনে এসে আমরা সাকিব ভাই এবং জিবরান ভাইয়ের কাছে আসবো, তাদের সাথে কথা বলবো এবং তাদের সমস্ত ঘটনাগুলো আমরা শুনবো। যাই হোক, আমরা চলে যাচ্ছি আমাদের প্রথম অতিথির কাছে। আপনার নামটা একটু প্লিজ বলবেন এবং আপনি কোথা থেকে এসেছেন সেটা আমাদের একটু জানাবেন। Hello friends, I'm Munna from Motizil and I am a student. ওকে, আপনার ঘটনায় চলে যাই। ঘটনাটা যখন ঘটেছিল এটা 2010 এর ঘটনা। তখন আমি ক্লাস 10 এ পড়ি, দেন আমার টেস্ট এক্সাম চলতেছিল। সো টেস্ট এক্সাম চলার কারণে আমি খুব রাত পর্যন্ত পড়ালেখা করতাম। তখন 1:30 বাজে, তখন ঠিক 1:30 বাজে আমি তখন ঘুমাচ্ছিলাম। পড়া শেষ করে আমি জাস্ট ঘুমাতে যাব তখনই ঠিক কিছুক্ষণ 5 মিনিটের জন্য আমার চোখটা লেগে আসে। আমি তার আগে বলে নিই যে আমার রুমটার বর্ণনাটা। আমি ফার্স্ট ফ্লোরে থাকি এবং আমার রুমের সামনে জাস্ট একটা জানলা আছে, আর জানলার সামনে লম্বা একটা করিডোর আছে যেখানে মানুষ হাঁটাহাঁটি করে। দেন ঘুমানোর একটা পর্যায়ে আমি হঠাৎ করে আমার ঘুমটা ভেঙে যায় এবং আমি আমার সরাসরি চোখটা আমার জানলার দিকে পড়ে যায়। জানলার দিকে পড়ার পরেই আমি দেখি একটা শ্যাডো, ব্ল্যাক শ্যাডো, মানুষের একটা শেপের শ্যাডো জাস্ট জানলার সামনে। এবং শ্যাডোটা ঠিক এইরকম ছিল যে আমার দিকে তাকিয়ে আছে। আমি ফিল করতে পারছিলাম যে শ্যাডোটা আমার দিকে তাকিয়ে আছে এবং আই এম টোটালি ফ্রিজ, ভয় পাচ্ছিলাম খুবই। দেন আমি কিছু বলতে পারছিলাম না। 15 সেকেন্ডের জন্য আমি চুপ হয়ে গেছিলাম। দেন আমি কিছু না বলতে পারি, হঠাৎ করে চিৎকার করে যে আম্মুকে ডাকবো, তখন শ্যাডোটা জাস্ট আমার সামনে দিয়ে চলে গেল। চলে যাওয়ার এক পর্যায়ে জাস্ট আমি, যদি এরকম হতো যে শ্যাডোটা ওর পাশের ফ্ল্যাটের কেউ ছিল এখানে দাঁড়িয়ে ছিল, সে পাশের ফ্ল্যাটে চলে ঢুকে গেছে, তো দরজা খোলার একটা শব্দ পেতাম, অথবা যদি সে নিতে হেঁটে যেয়ে চলে যেত তাহলে আমরা তাও দরজা তার সেকেন্ডে খুলে আম্মু দেখছে যে কেউ অ্যাকচুয়ালি আছে কিনা ওই জায়গায়। কেউই ছিল না। ইভেন আম্মু পাশের ফ্ল্যাটে যা জিজ্ঞাসা করছে যে আপনারা কি এখানে ছিলেন কিনা, ওটা এখানে টোটালি কেউই ছিল না। এবং আমি জাস্ট কিছুক্ষণের জন্যই খুবই ভয় পেয়েছিলাম। আর এইটুকুই ছিল। আচ্ছা, আপনি তার মানে ওই দিন আপনি প্রচন্ড ভয় পেয়েছিলেন এবং সেই ভয় পাওয়ার ঘটনাটা আপনি আমাদের সাথে শেয়ার করলেন। আচ্ছা, আমরা একটু এই মুহূর্তে সাকিব ভাই এবং জিবরান ভাই এখানে আছেন, আমরা কথা বলবো তাদের সাথে। এবং আপনারা সবাই জানেন যে একটা ঘটনা ঘটতে যাচ্ছে এবং এই মানে ফার্স্ট টাইম এরকম একটা ঘটনা ঘটছে বাংলাদেশে। এবং ভূত এফএম এ যারা লিসনার রয়েছেন তাদের জন্য একটা বিরাট সুখবর এটা, কারণ এই ফার্স্ট টাইম আপনারা দেখতে পাচ্ছেন 5টা শর্ট ফিল্ম, যেটা অবশ্যই মানে একদমই মানে আপনাদের পছন্দ মাফিক, যারা ভূত এফএম পছন্দ করেন, যারা প্রচন্ড রকমের সাহসী, সে সমস্ত আমাদের লিসেনাররা এবং সেই সমস্ত মানে শুধুমাত্র লিসেনাররা এখন শুধুমাত্র শুনবেন তাই না, দেখতেও পাবেন। তো আমরা একটু কথা বলি সাকিব ভাই এবং জীবন ভাইয়ের সাথে। সাকিব ভাই, কি অবস্থা? আপনার 26 তারিখের দেরি নাই? হাই এভরিবডি, হাই রাসেল। ওকে, কি কেমন লাগছে এখন? না, খুব টেনশনে আছি। গুছানো, যেটা তুমি ভালো করে জানো, অডিও ভিজুয়ালের কাজ কখনো শেষ হয় না, টিল ইট গোজ অন এয়ার। আমি মানে এদিকে কোনোভাবে এরকম মানে ব্যাপার যে মিউজিকটা আপনি করছেন বা সুমন? না, আমরা করছি না, বাট আমাদের খুব কাছের মানুষ একজন করছে, ফারহান, যে ক্রিপ্টিফিটের গিটারিস্ট। আচ্ছা, তো হি ইজ ডুইং দ্য মিউজিক। সে ভৌতিস্টের অন্যান্য কাজগুলো যেগুলা তুমি যেটা দেখেছো, ডক্টর জাজি, ওটার মিউজিকও সে করেছে। একদম খুবই মানে ব্রিলিয়ান্ট কাজ। ফারহান, দ্য প্রেশার ইজ অন। সো কালকে ইনফ্যাক্ট উই গেটিং দ্য এন্টায়ার মিউজিক ডান। So 26th is looking like a good prospect. ইনশাআল্লাহ। আজকে যারা মানে নতুন জয়েন করেছেন, যারা জানেন না তাদেরকে একটু বলতেন আবার পুরো ব্যাপারটা। আচ্ছা, পুরো ব্যাপারটা হচ্ছে যে ভৌতিস্ট টিমের সাথে পার্টনারশিপ করেছে একটা ব্র্যান্ডের নামটা আমি বলতে পারি, তুমি নাম বলতে পারো। বেলিসিমো is basically partnering with Bhothist and a digital company called Mighty Byte, and it was originally Gibran's idea. So we decided that হ্যালোউইন আসছে, হ্যালোউইন যারা আমরা ওভাবে চিনি না বা ইংলিশ মুভি টুভিতে দেখেছি, এটা একটু বললে ভালো হয়। হ্যালোউইন হচ্ছে মানে বেসিক্যালি আমেরিকান একটা কালচারাল একটা ফেনোমেনা। ওরা অক্টোবর 31 তারিখকে ধরে নেয় যে ওই দিন সব ওদের সবাই না, মানে ওরা মনে করে যে ওদিন খুব ভূত প্রেতাত্মা যারা আছে সবাই ঘুরে বেড়ায়।
সো ওদের দেশে যেটা করে ওই 31 তারিখে বাচ্চারা ভূত প্রেত সেজে পাড়ায় পাড়ায় বের হয় বিভিন্ন বাসায় গিয়ে ডক করে এবং ওই বাসার Chocolate. লোকজন হ্যাঁ ওই ভূত প্রেত সেজে থাকে এবং ওরা বাচ্চাদেরকে চকলেট দেয়। আচ্ছা, আমরা একটা জিনিস শেয়ার করেছিলাম আমাদের পেজে এবং অনেকে অনেক ধরনের কথা বলেছেন। এটা নিয়ে সাকিব ভাই বললে আরো বেশি ভালো হবে। সেটা হচ্ছে যে অনেকেই বলছেন যে প্রিপারেশন কিভাবে নিব, একটা তো মুভি দেখার প্রিপারেশন, হ্যাঁ যেমন কস্টিউম থাকে, তারপরে অনেকে মানে এইটা যদি একটু বলতেন সবাইকে ছোট্ট করে। না, প্রিপারেশন বেসিক্যালি উই উড রেকমেন্ড যে কয়েকজন ভালো ফ্রেন্ড বা ক্লোজ আত্মীয় স্বজন বা ক্লোজ কাজিন নিয়ে সিট ডাউন, হ্যাভ সাম আইসক্রিম, বলিসিম আইসক্রিম, হ্যাভ আ ফিউ স্ন্যাক্স and turn off the lights. একদম Turn off the lights, watch it. It's a very short film, so buffer টাফার প্রবলেম হবে না ইউটিউবে বা ফেসবুকে। আমাদের হাইয়েস্ট লেন্থ হচ্ছে বোধহয় 9 মিনিট না 10 মিনিট। না হাইয়েস্ট হচ্ছে না ভৌতিক শ্রদ্ধা নিয়ে ভৌতিক শুদ্ধ দিয়ে হ্যাঁ ওটাই। সো আর মানে এমনিতে যদি শুরু করে মানে কবে থেকে শুরু করবে, কোন টাইম থেকে শুরু করবে এবং মানে মানে একদম যখন রিলিজ করবে আমি প্রথমে একটা জিনিস ক্লিয়ার করে দিই, দিস ইজ নট দ্য ভৌতিস্ট সিরিজ যেটা আমরা 4 বছর আগে থেকে সবাইকে প্রমিস করে আসছি এবং বেজ্জতি হচ্ছি, এটা ওই সিরিজটা না। ওইটার কাজ এখনো 10% বাকি। আমি বারবার বলি প্রোগ্রামে আসলে যে সুমন ভাই গত 4 বছর ধরে উনার 5 বার ক্যান্সার হয়েছে। সো ক্যান্সার হলে আসলে লং ড্রন আউট এই কোনো শুটিং বা এগুলো করা যায় না, মানে বিভিন্ন স্ট্রাগল করতে হয়। সো এই স্ট্রাগল করার জন্য উনার আসলে এই ভৌতিস্টের যে আমাদের 10% কাজ বাকি ওটা এখনো শেষ হয়নি, বাট হোপফুলি উনার এখন হি ইজ ক্যান্সার ফ্রি রাইট নাও। সো উনি এই ঠিক হলেই উইল ফিনিশ ভৌতিস এন্ড হোপফুলি নেক্সট ইয়ার মধ্যে ওই সিরিজটা আসবে। কিন্তু এইটা হচ্ছে যে অনেক ভৌতিস ইনভেস্টিগেশন আছে যেখানে আমরা অনেক গল্প শুনে, আমরা প্রত্যেকবার একটা গল্প শুনে একটা জায়গায় যাই, গিয়ে ওখানে ইনভেস্টিগেট করি। তো অনেকবার হয়েছে যে আমরা গল্প শুনে গিয়েছি, গিয়ে ওখানে তেমন কিছু হয়নি, বাট গল্পগুলো খুব ইন্টারেস্টিং ছিল। সো ওরকম গল্পগুলো আমরা বসেছিলাম কিছু স্ক্রিপ্ট রাইটারের সাথে। সো ওরা বেসড অন দোজ ইনভেস্টিগেশনস 5টা শর্ট হরর ফিল্ম লেখা হয়েছে। এই হরর ফিল্মগুলো 26 তারিখ রাত 12টা থেকে, এটা আমরা ইংরেজি মিনিংটা ভুলে যাই, বাংলায় যেটাকে বলে রাত 12টা। সো 26 তারিখ মানে রবিবার রাত 12টা, ওই দিন থেকে শুরু হবে। ফুর্তি ফেসবুক পেজ, বেলিসিমো ফেসবুক পেজ এবং অবভিয়াসলি ফুর্তির একটা ইউটিউব চ্যানেল আছে, ওই ইউটিউব চ্যানেলও থাকবে, সরাসরি দেখতে হবে। সব জায়গা থেকে আমরা এটা দেখতে পারবো। যেটা বললাম 5 মিনিট ম্যাক্সিমাম 6-7 মিনিটের একটা শর্ট হরর ফিল্ম, প্রত্যেকটাতে একটা ইন্ট্রোডাকশন থাকবে, ইন্ট্রোডাকশন বাই সুমন ভাই, আমি জিবরান। And this is basically not the Bhotris project, but a Bhotris project. Right. And we thought that বাংলাদেশে আসলে হরর ফিল্ম নিয়ে তেমন কাজ হয় না। আমি রিসেন্টলি একটা ছেলে আমাকে ট্যাগ করেছিল ফেসবুকে, বেশ ইন্টারেস্টিং একটা শর্ট হরর ফিল্ম বানিয়েছে। সো খুব বেশি একটা হয় না। সো উই থট দ্যাট দিস উড বি পারফেক্ট টাইম হ্যালোউইনের সাথে যদি আমরা ট্যাগ করে জিনিসটা করি, রেডি ফুর্তি ভূতের ফিল্মের সাথে ট্যাগ করে করি। সো এটাই বেসিক কাহিনী। এবং আপনি যেটা বলছিলেন যে আমাদের এই কালচারটাও আসলে ওয়েস্ট থেকে এসেছে এবং আমরা কোন সময় এটা করি না, কিন্তু আমরা কোন সময় বলি না কিছু, আমাদের লিসনারদের সাথে মানে ডিরেক্টলি কথা বলা হয় না। কিন্তু অদ্ভুত ব্যাপার যে ভূত এফএম এমন কিছু জায়গা থেকে ইমেল আসে, যেমন আপনি শুনলে অবাক হতে হয় জিনিসটা, যে মালদ্বীপ থেকে মানে তো বিভিন্ন জায়গায় যারা বাঙালিরা আছেন তারা কিন্তু আবার যারা বিশেষ করে আমেরিকায় রয়েছেন, ইউরোপের বিভিন্ন জায়গায় আছেন, তারা হয়তো এই সময় হ্যালোউইনটা মানে এবার তারা পাবেন এবং তাদেরকে একদম সরাসরি যে কিছু বলতেন, তারা অনেকেই শুনছেন এখন ফুর্তি অ্যাপের মাধ্যমে, আমি জানি না। আমি তো বলবো অবশ্যই যে হ্যালোউইন, হ্যাঁ বল, মালয়েশিয়া থেকে মানে মালদ্বীপ থেকে, মালদ্বীপ ইউ নো হাউ টু স্পিক মালদ্বীভিয়ান, বলা বাঙালি হবে না। যারা আমেরিকা থাকে, যারা ইংল্যান্ড থাকে, যাদের লাইফে যারা বিদেশে থেকে থেকে হ্যালোউইন বাংলা মজা, কিন্তু এইবার হ্যালোউইনে দে ক্যান গেট দ্য বিদেশি ফ্রেন্ডস, যদি ওরা বাংলা বুঝবে না, বাট এটলিস্ট ওরা ওদেরকে বলতে পারবে যে দেখ বেটা আমাদের দেশেও হ্যালোউইন হচ্ছে। সো ইটস সামথিং দ্যাট উই লার্নিং। আর I think anything that is interesting বা anything that is nice should cross boundaries. একদম। এখন যে গ্লোবাল কালচার, কোন কালচারই ভুলে যাওয়া উচিত না, বাট তার মানে এই না যে নতুন কোন কালচার আমরা অ্যাডাপ্ট করতে পারবো না, কারণ কালচার ইজ অলওয়েজ ইটস ফ্লেক্সিবল। কোনো কিছুই যদি ডিসেন্ট একটা কোনো প্র্যাকটিস যদি ইনাফ মানুষ অ্যাডপ্ট করে, ওইটি কালচার হয়ে যায়। সো যে জিনিসটা হয়তো 20 বছর আগে কালচার ছিল না, এটা এখন কালচার হয়ে গেছে। মানে কথার কথা, স্কুলের বাচ্চারা এখন মোবাইল ফোন নিয়ে স্কুলে যায়। আমরা যখন ইউনিভার্সিটিতে পড়তাম এটা কল্পনাই করা যেত না, এর আগে তো মোবাইল ফোন ছিলই না। সো দ্যাটস বিকাম আ কালচারাল ফিনোমেনন। মোবাইল ফোন ইজ নাও এভরিবডি ইজ হিয়ার, হোয়াটএভার। So hopefully Halloween will be something big, and hopefully this is the way to start it off.
হ্যাঁ, এবং এটা এটা সত্যি কথা বলতে যে মানে প্রথম কথা হচ্ছে যে আমাদের দেশে শুরু করলেন আপনারা এবং আমরা ইনভলভ এখানে, সুতরাং এটাই সবচেয়ে বেশি ভালো অরিজিনাল লাগে। কি তুমি যাচ্ছ হ্যাঁ, এটা সবচেয়ে বেশি ভালো লাগে। না, absolutely. I remember August 13th হয়েছিল না আমাদের ফার্স্ট এপিসোড 2000 কবে 2010, 2010 August 13th ইনফ্যাক্ট ওয়াজ ফ্রাইডে দ্য 13th রাইট রাইট। তো ফ্রাইডে দ্য 13th এবার ফ্রাইডে এবং 13 তারিখ হলে কিন্তু একটা ঘটনা ঘটে। সেটাই ঝামেলা হয়। এগুলো আমার সেদিনই ছিল ভূত এফএম এর ফার্স্ট এপিসোড উইথ রাসেল এন্ড ভূতিস্ট। হ্যাঁ। সো ইটস অ্যামেজিং দ্যাট 4 বছর হয়ে গেছে, এখন আবার ভূত এফএম এন্ড রাসেল এন্ড ভূতিস্ট ইজ ক্রিয়েটিং হিস্ট্রি ইন বাংলাদেশ। ইনফ্যাক্ট এখনো মানে এই সপ্তাহ সুমন ভাই আসার কথা ছিল, মাঝখানে আমার এই মাঝখানে কথা হয়েছে, আজকে হয়তো আসেননি, কিন্তু আমার ওই লিফট যদি রাতে না থাকে তাহলে নামতে পারবেন না। সেটাই ওই সেটাই ওঠানামাটা অনেক কষ্টের। কষ্ট হয়ে যায়। এবং আমি আশা করছি খুব দ্রুত উনি সুস্থ হয়ে উঠবেন, তাহলে আপনাদেরও অনেক কাজ বাকি আছে এখনো পর্যন্ত। হ্যাঁ। No, I hope he's getting better. কারণ আজকে he rocked the stage. He was playing at South Asian Rock Festival. South Asian Rock Festival. আমি টিকেটের উপরেও দেখলাম যেটা হ্যাঁ। শুধুমাত্র এই প্রোগ্রামটা। So I think he really rocked the stage. ওনার কিছু স্ট্যাটাস আপডেট দেখলাম যে পাবলিক খুব পছন্দ করেছে ওনাদের পারফরমেন্স। So hopefully he's getting better. Hopefully he's getting better. আচ্ছা শাকিব ভাই, এই যে আপনি যে শুটিংটা করলেন বা আপনারা যে স্ক্রিপ্ট গুলো সিলেক্ট করলেন, এর মাঝখানে এরকম কোনো হয়েছে যে স্ক্রিপ্ট খুব ইন্টারেস্টিং ছিল কিন্তু মনে করেছেন যে না এটা আবার বাদ দেই, বা এরকম কিছু শুনতে পারি ঘটনা কিছু? আমি জানতে চাই। বাদ দাও এখন। একটা ছিল ইনফ্যাক্ট জিবরান কেম আপ উইথ অ্যান আইডিয়া। সো ওইটা লম্বা স্টোরিটা ওই যে ক্যানিবালিজম। কেন বলেছেন একটু শুনি আমরা তাহলে। আচ্ছা, ওই কাহিনীটা আমি বলবো না, তুমি বলে দিলে তো আমার ওটা তো ফিল্ম বানাবোই। না ওইটা ফিল্ম কেউ অসুবিধা হবে না। ওটা না, আমরা ইয়েটা বলি, আমরা যে অরিজিনাল স্টোরিটা শুনছি, হ্যাঁ, এটা শুনে আমরা এখানে গেছিলাম। স্টোরিটা হচ্ছে দিস ওল্ড হাউস। এখন ওইখানে ওইটা বেশ একটা মানে কি বলবো, মানে আগে ওইটা খুব নিরিবিলি একটা জায়গা ছিল। এখন যেটা হয়েছে যে হাইওয়ে ওখানে পাশ দিয়ে নতুন রাস্তা হয়েছে, এখন ওখানে বেশ গাড়ি টাড়ি যায়। বাট কাহিনীটা যে সময়কার, তখন ওখানে গাড়ি টাড়ি যেত না। আচ্ছা, ওখানে যেটা হচ্ছে, ইট ইউজ টু বি রেস্টুরেন্ট। ওকে, ইট ইউজ টু বি রেস্টুরেন্ট। এটা ইনফ্যাক্ট জিবরানের থ্রু দিয়েই আমরা যে কাহিনীটা জিবরানকে বলা হয়েছিল, ইট ইউজ টু বি রেস্টুরেন্ট। এবং ওখানে কোন রেস্টুরেন্ট বিজনেস সফল হয় না। অনেকবার ওখানে রেস্টুরেন্ট ব্যবসা বসছে। ইনফ্যাক্ট জিবরানের কাছে যে স্টোরিটা বলছিল, ওরা ওখানে লাস্ট অ্যাটেম্প নিয়েছিল রেস্টুরেন্টের। ওখানে মানে ফর হোয়াট এভার রিজন খাবার খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। আচ্ছা, খাবার শর্ট পড়ে, লোকজন ফর হোয়াট এভার রিজন আসে না, মানে কোন রিজন না এখানে এসব না হওয়ার। সো রাতের বেলা যেটা হয় যে ওখানে আবার যারা ওয়েটার টেটার যারা পাহারা দেয়, ওরা আবার আওয়াজ টাওয়াজ শুনে জিনিসপত্র নাকি পরে এসে, তো এইগুলা তখন আমরা ইনভেস্টিগেট করে বের করলাম যে ওখানে একটা কাহিনী আছে। কাহিনীটা হচ্ছে, ওখানে নাকি একবার কিছু একটা ফ্যামিলি ছিল, দুটা ফ্যামিলি ছিল। সো ওদের মধ্যে একটা ঝামেলা ছিল। সো একদিন একটা ফ্যামিলি আরেকটা ফ্যামিলিকে বলছে যে চলেন আমরা মিটমাট করে ফেলি। সো এটার জন্য আমরা একসাথে বসে প্রথমে একটা মিটিং করি। ওরা বলছে ঠিক আছে ফাইন। সো মিটমাট করার জন্য যেটা হচ্ছে যে ওরা ডিসাইড করলো যে ওরা একটা জায়গায় মিট করতে হবে কোথায়, তখন নাকি ওরা ওই রেস্টুরেন্টটাকে ভেন্যু হিসাবে ধরছে। ওই রেস্টুরেন্টটা হয় একটা ফ্যামিলির ছিল অথবা ওদের চীনা পরিচিত কারো ছিল, আমি ঠিক শিওর না। ক্লিয়ার ইয়ে পাওয়া যায় না। এটা কোনো ক্লিয়ার ইয়ে নাই, বাট এনিওয়ে ওখানে তখন দুইটা ফ্যামিলিরই যারা হত্যাকর্তা ছিলেন ওরা ওখানে যায়। এটা বেশ আগের স্টোরি, এটা অ্যাটলিস্ট মানে 60-70 ইয়ার্স আগে। তখন একটা ফ্যামিলি যেটা করে, ওরা আগে থেকে গুন্ডা মান্ডা পুরো মাফিয়া স্টাইল আর কি, আগে থেকে ওই লোকাল ওদের লোকজন ছিল বলে রাখছে, যেই দুইটা ফ্যামিলি ওখানে ঢুকছে ওই জায়গাটা একটা ফ্যামিলির লোকজন ঘেরাও করে ফেলছে। আচ্ছা, ঘেরাও করে তারপরে দে কিল দি ওয়ান অফ দ্য ফ্যামিলিজ, মানে ফ্যামিলি এ কিল ফ্যামিলি বি, মেরে ফেলছে। মেরে এখন দে কিল সামথিং লাইক 7-8 পিপল। আর এতগুলো লাশ কোথায়, ফ্যামিলির সবাইকে। হ্যাঁ, মানে হত্যা করতে যাচ্ছিল, মেরে ফেলছে। মেরে ফেলে এখন লাশগুলা কি করবে, apparently this is, আমি জানি না, এগুলো জিবরানও জানে না, Nothing is a fact. but apparently they cut up the dead bodies and পিস করে ফেলেছে, পিস করে এগুলো রান্না করে পরে মানুষকে খাওয়াইছে। ও তো কেন বুঝতেছে এক্স্যাক্টলি। সো এই স্টোরি শুনে আমরা খুব ইন্টারেস্টেড হয়েছিলাম যাতে,
তো এই মানে জঘন্য একটা কাহিনী আর কি, যে অ্যাপারেন্টলি ওই ফ্যামিলিকে মেরে তারপরে ডেড বডি কেমনি ইয়ে করবে, কারণ ওরা এবং এটা ঘটেছে এই দেশেই। হ্যাঁ 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 এই দেশে, এবং আজব। মানে ওদের প্ল্যান ছিল যে ওই ফ্যামিলির যারা বাসায় টাসায় ছিল, ওরা তো মানে পাওয়ারফুল মেম্বার গুলো তো সব ওদের কাছে চলে আসছে। বাংলাদেশে ওদেরকে কি বলবে, না ওরা তো বের হয়ে গেছে, আমরা তো জানি না কোথায়। মিনওয়াইল ডেড বডি ডিপোজিট কিভাবে ইয়ে করবে, ওরা কেটে ওটা দিয়ে রান্না করে অ্যাপারেন্টলি ওভার দ্য নেক্সট 2-3 days নর্মাল মানুষকে ওরা ওটা বাড়ছে খাওয়াইছে। Oh my God. এরপরে নাকি ওখানে বিশাল অভিশাপ পড়ছে একটা, মানে এই কারণ এইটার জন্য, এই এত অলক্ষণ একটা কাহিনীর জন্য এরপর থেকে ওখানে ওই রেস্টুরেন্ট কোনো বিজনেস ওখানে ইয়ে করতে পারে না, রাতের বেলা আওয়াজ হয়, মানে উল্টাপাল্টা জিনিস হয়, হ্যান ত্যান। এবং এটাকে তো খুব মানে মজাটা লাগবে যে খাবার খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, হ্যাঁ। তারপরে ওই যে শর্ট পরে এই জিনিসগুলো কিন্তু হ্যাঁ হ্যাঁ মানে ওরা নাকি কোনো হিসাব মিলাতে পারে না, এই না ওই না। সো আমাদেরকে যে কাহিনীটা বলেছিল যে সো ও ফাইনালি ওখানে ব্যবসা করার চেষ্টা করছিল। সো আমরা ওখানে গিয়েছিলাম, গিয়ে উই স্টেড ওয়ান নাইট বাট আমরা কিছু পাইনি। সো ইটস ওয়ান অফ দোজ ফেইলড ইনভেস্টিগেশনস, কিন্তু কাহিনীটা এত ইন্টারেস্টিং। সো খুবই ইন্টারেস্টিং। মানে উই থট দ্যাট এই কাহিনী নিয়ে আমরা একটা নাটক বানাবো, বাট মেইন টুইস্ট হচ্ছে ওটা আমার মানুষকে দিয়ে ইয়েস, যে হাউ ডু ইউ ডিসপোজ অফ ডেড বডিজ, ইউ ফিড ইট টু। ট্রেস করতে আমি কিন্তু এরকম হরর মুভি দেখছি। So, এখন আমি জানি না এটা কি বানায় বলছে আমাদেরকে, আমি জানি না, আই ডোন্ট নো এগুলো। বাট ওটাই তো, that's just এখন যে আমাদেরকে কাহিনীটা বলছে উনি হচ্ছেন মানে একদম ইজ এ বয়স্ক মানুষ, মানে বয়স্ক মানে কি, ইজ 45-50, সো ওরকম বয়স। এন্ড উনি থাকে ঢাকার বাইরে, অনেক বাইরে, মানে নর্থের দিকে আর কি, ওদিকে থাকে। সো উনি হরর মুভি দেখার মতো, মানে কিছু মানুষ আছে না, মানে তুমি দেখেই বুঝবে উনি জীবন হরর মুভি দেখেন হ্যাঁ নাই। স্বাভাবিক। এটা মানে এমনি তো রেয়ার জিনিস। হ্যাঁ, মানে রাস্তাটা রিক্সাওয়ালা এসে যদি এখন এরকম একটা কাহিনী বলে, রিক্সাওয়ালা তো নিশ্চয়ই হরর মুভি দেখে নাই হলিউডের। সো উনি ওরকম আর কি, মানে খুবই সাধারণ একজন মানুষ। উনি এই কাহিনীটা ওদেরকে বলছে যে এইরকম একটা কাহিনী শুনছি, এই রেস্টুরেন্টে ছিল, আমি যাই না, আপনারা এসে একটু দেখেন। সো আমরা গেছিলাম, গিয়ে ওখানে ছিলাম এক রাত, আমরা কিছু পাইনি, উই ডিডন্ট গেট এনিথিং। সো এই জন্য এটা নিয়ে কখনো কিছু বলি নাই, বাট উই থট দ্য স্টোরি ইজ ভেরি ইন্টারেস্টিং। হ্যাঁ, এবং So, এটাকে ভেবেছিলাম একটা নাটক বানাবো, বাট এটা আনফর্চুনেটলি মানে ওই লোকেশন যাওয়া আসা এগুলো বাজেট কুলায় নেই। বাট এটাকে কিন্তু আমি এখন সেটা নেই। আমি এখন বানাই ফেলা, হ্যাঁ। ওটা বলবো না কারণ গিভিং ওয়ে মাই আমি হচ্ছে কেন জিজ্ঞেস করলাম, মানে এই স্টোরিটা শোনার পরে অ্যাটলিস্ট মানুষজন ধারণা করতে পারবে যে স্টোরিগুলো আসছে সেগুলো কিরকম হবে। মানে হ্যাঁ মানে নো ক্যানিবল। মানে না, কিন্তু বাট এতদিন পরে যেহেতু মানে এরকম একটা জিনিস আসছে এবং প্রথমবারের মতো আমার মনে হয় মানে স্টোরি গুলো না রাসেল তুমি দেখবা তো কালকেই, কালকে না পরশুদিন থেকে মানে ভেরি সিম্পল, খুব সিম্পল, লাস্টে একটা থাপ্পড় থাকবে, বুঝছো, এন্ডিংটা একটা চট। আমি তো শুটিং এর ছবিগুলো দেখেছি, তো মানে ইট ডাজন্ট গিভ কালকে থেকে কি আপনি আসলে মানে আপনার পেজে আরো কিছু মানে ছবিগুলো আমার মনে হয় শেয়ার করা উচিত, মানুষজন দেখতে থাকুক, এই জিনিস দেখি রিলিজ করা যায়। আর আমার মনে হয় যে আরেকটা জিনিস সেটা হচ্ছে যে যখন সিনেমাগুলো চলবে সেই সিনেমার পরে কি এরকম কোনো সুযোগ থাকবে কিনা যে ওই শুটিং এর কিছু ছবি টবি বা এরকম কিছু দেখা। ওইভাবে ছবি নেওয়া হয়নি মনে হয় আমার। আমরা মানে 4 দিনে 5টা শুট করেছি। হুম। আমি অনেস্টলি স্পিকিং লাস্ট ডেতে আমার একটা ব্রেক ছিল যেখানে আমি শাকিরের পাশে এসে বসছি, আমি আমার ভেন্যুর ছবি নিছি, দ্যাটস অ্যাবাউট ইট। আর টাইম পাই না, মানে যা ছবি আছে হচ্ছে আমার ক্যামেরাম্যানকে রেফারেন্স দেখানোর জন্য, এই ধরো আচ্ছা এই ফ্রেমটা ধরো, সো ওইটা ছাড়া কিছু নেই। সো ওখানেও কিছু বলতে পারবো না আমি। So, but না দিলে একটা ভালো লাগবে যে ইউল অ্যাকচুয়ালি হ্যাভ ফান ওয়াচিং সেটাই। আমরা একটা ছোট বিরতিতে যাব, তার আগে বলি যে আমরা এই যে একটু আগে বলছিলাম যে আউটডোরে যাব আমরা, এবং সেই আউটডোর থেকে আবার একটা লাইভ করার ইচ্ছা আছে, এবং এই আউটডোর থেকে লাইভ করব যা আমি বললাম যে কক্সবাজারের যারা আছেন তাদের কাছ থেকে আমি স্টোরি চেলাম, সেই সাথে আমি বলছি যে যারা আপনারা বন্ধু গ্যারেজের যারা আছেন তারা এই ট্যুরে যদি আপনারা জয়েন করতে চান তাহলে সাইন আপ করুন এবং আপনি চলে যান www.bondhugarage.club, এবং আমি স্পেলিংটা বলছি www.bondhu তারপরে একই সাথে GARAGE.CLUB, এই বন্ধু ক্লাব, এখানে আপনি সাইন আপ করে ফেলুন, এবং মানে বন্ধু গ্যারাজ .club এখানে আপনার চলে যেতে হবে এবং সেখানে সাইন আপ করে ফেলতে হবে এই গ্রুপে। এবং আশা করছি যে আপনাদের মধ্যে থেকে অনেকেই সিলেক্টেড হবেন এবং অনেকে আমাদের সাথে যেতে পারবেন, সেটা আশা রাখছি। যাই হোক, আমাদের কাছে বেশ কিছু SMS রয়েছে, অনেকে SMS করছেন আমাদেরকে, দেখতে পাচ্ছি মিরপুর থেকে লিখেছেন একজন, নামটা লিখেননি আমাদেরকে, এছাড়াও দেখতে পাচ্ছি রাব্বি লিখেছেন নারায়ণ
নারায়ণগঞ্জ থেকে, এবং আজকে সত্যি ভয় করছে। যে ঘটনা বললেন সেই ঘটনাটা ভয় তো বটেই, কিন্তু ঘটনাটা খুব আজব, মানে এরকম ধরনের ঘটনা পাওয়া যায় না আসলে। পাপড়ি ভূতের গলি থেকে লিখেছেন যে আজকে আপনার আজকে তার বার্থডে, জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা, হ্যাপি বার্থডে। এবং এবং তিনি বলছেন যে আমি ব্ল্যাক ম্যাজিকের মধ্যে পড়ে গেছি, আমার জন্য শুধু দোয়া করবেন সবাই। ওকে, আমরা দেখতে পাচ্ছি সাগর এসএমএস করেছেন আমাদেরকে, এছাড়াও মহাইমিন আমাদের এসএমএস করেছেন নড়াইল থেকে। সাকিব ভাই, জিবরান ভাই কেমন আছেন জানতে চেয়েছেন, খুবই খারাপ। ভালো আছি মাশাআল্লাহ। এবং বলছেন যে কালকে ম্যাথ এক্সাম, তারপরে শুনছেন। ও শাবাশ। It will help you with your maths. এবং ম্যাথের পরে আপনার মানে কি বলবো, যে ঠান্ডা করার জন্য, মগজটা ঠান্ডা করার জন্য আসছে কিছু, মানে একদম মানে ঠান্ডা স্রোত বয়ে যাবে আপনার শরীরে, এরকম কিছু মুভিজ, যেটা পরপর 5টা, ওরে বাবা ডাবল ডোজ শুনেছি, কিন্তু এটা একদম মানে নো লেটার পরপর 5টা, মানে ব্যাপারটা খুব আমার কাছে 5টা ওরকম ভাবে মনে হলো কি আমি একটা লোগো চিন্তা করলে আগে পেন্টাগ্রামটা আঁকতাম। পেন্টাগ্রাম দিয়ে আমরা একটা পোস্টার বানাইছিলাম, আচ্ছা। ক্লায়েন্ট বলছে যে না এটা বেশি দিও না। Actually, the history behind pentagram is a symbol of actually good earth. ও আচ্ছা, এটা কিন্তু খ্রিস্টানরা এসে Don't take all the fun away, you know. It's evil, let's stick to it. হ্যাঁ সেটাই, মানে Why? misconception. হ্যাঁ ঠিক আছে, it's fine. আমরা একটা ছোট্ট বিরতি নিয়ে আসি, এবং বিরতির পরে আমরা ফেসবুকে আপনারা যারা কানেক্টেড আছে আমাদের সাথে, সেই সাথে যারা এসএমএস করছেন, তাদের সব এসএমএস গুলো ইনশাল্লাহ একটা একটা করে পড়বো, এবং আরো কথা হবে জীবন ভাই এবং সাকিব ভাইয়ের সাথে। একটা ছোট্ট বিরতির পরে আবার ফিরছি। স্টে টিউন টু রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। Boot FM. The night comes alive. আরো একবার সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি রাসেল। শুনছেন সবসময় রেডিও ফুর্তি 88.0 বাংলাদেশের সর্ববৃহৎ রেডিও নেটওয়ার্ক। আর চলছে ভূত এফএম। আপনারা সবাই জানেন ভূত এফএম এখন অন্যরকম ওই গ্রামীণ ফোন, এবং আমরা আবার একটা প্ল্যান করছি যে লাইভ করব কোন জায়গা থেকে, এবং সেখানে আপনারা যারা মানে লোকাল যারা রয়েছেন তারাই বেশি সুযোগ পাবেন সেখানে এসে ঘটনা বলার। এবং সেজন্য বলছি কক্সবাজারে যারা রয়েছেন, যারা কক্সবাজার থেকে এই মুহূর্তে শুনছেন, এবং যারা দেশের বাইরেও কক্সবাজারে যারা রয়েছেন দেশের বাইরে, তারা ঘটনা পাঠান আমার কাছে, এবং সরাসরি তারা পার্টিসিপেট করতে পারবেন ভূত এফএম এ, সেই সুযোগ আছে। আর কাদের সুযোগ রয়েছে? তাদের সুযোগ রয়েছে যারা বন্ধু গ্যারাজে রয়েছেন, এবং এই ট্যুরে যদি আপনি জয়েন করতে চান তাহলে সাইন আপ করুন at www.bondhugarage.club, এবং আপনি মেম্বার হয়ে যান এই অসাম একটা শো, এবং চলে যেতে পারেন আমাদের সাথে সরাসরি কক্সবাজার, এবং সেখান থেকে আপনার জীবনে ঘটে যাওয়া আপনার জানা সে ঘটনাগুলো পাঠিয়ে দিতে পারেন। আচ্ছা, ইফতি লিখেছেন ভাইয়া আমি এখন আবারও মাইক অন করতে হবে, কারণ সাকিব ভাই এবং জীবন ভাইকে জিজ্ঞেস করছেন যে ভাইয়া মুভিগুলো কি ডাউনলোড করা যাবে? এই হ্যাঁ, যাবতীয় ওই যে রিপিং সফটওয়্যার আছে না, ওই পাইরেটেড ফায়ারফক্স থেকে আই এম শিওর ইউ ক্যান ডাউনলোড ইট। আচ্ছা, ইটস ফ্রি অন দ্য নেট, সো এটা দিয়ে তুমি ডিম ভেজে খাও, চা বানাও, ডাউনলোড করো, যা খুশি করো। ওকে, মানে কোনো সমস্যা নেই। আচ্ছা, ব্যাড জোক। আমি পরশুদিন জিন নামালাম, I mean the movie on my internet. আচ্ছা, In the movie. আপনি দেখে খুব ফেলেছেন? বাজে joke। অনেক বাজে, I know. আর কিছু করার নাই, but I have to say this. বাচ্চারা কিনে দিবে, হ্যাঁ, এটা বাজে joke। অনেক লিখেছেন হাজারিবাগ থেকে যে সাকিব ভাই স্টোরিটা অনেক প্রশংসা করেছেন, এবং আমরা দেখতে পাচ্ছি যে আরো অনেকেই আমাদের এখন এসএমএস করছেন। আমাদেরকে এসএমএস করেছেন মামুন মহাখালী থেকে, এবং তিনি বলছেন যে তিনি অনেক ভয় পাচ্ছেন, সেটা বুঝতে পারছি। বাবু আমাদের ফার্স্ট টাইম ভূত এফএম লাইভ শুনছেন তিনি, এবং ফুর্তি অ্যাপের মাধ্যমে সেটা, এবং তিনি এই অ্যাপটা অনেক পছন্দ করছেন, সেটা জানিয়েছেন কুষ্টিয়া থেকে। রুদমান আমাদের সাথে রয়েছেন, গোলাম রাব্বি আমাদের সাথে রয়েছেন মিডফোর্ড হসপিটাল থেকে, ঢাকা থেকে, মিডফোর্ড থেকে তিনি আমাদের সাথে আছেন, এবং চয়ন আমাদের বাড়িধারা থেকে এসএমএস করেছেন, এবং তিনি বলছেন যে দোয়া করবেন যেন মেডিকেল কলেজে এমবিবিএস এর চান্স পাই। আমাদের সব অনেক অনেক দোয়া করি। আমাদের সব অনেক দোয়া থাকলো, আর হসপিটালে ঘটনা থাকবে, সেই ঘটনা আমরা সব জানতে পারবো। উনি যখন ওখানে ঢুকে তারপর আমাদের কাছে ঘটনা বলতে হবে। হ্যাঁ, একদম একদম, কি হয় না হয়। আমাদেরকে এছাড়াও দেখতে পাচ্ছি শর্মী লিখেছেন গ্রিন রোড থেকে, এবং তিনি ভর্তিকে শুভেচ্ছা জানিয়েছেন। আমাদেরকে মিম এবং মেহেদি লিখেছেন যে আপনারা শুনছেন আমাদের সাথে। সিদ্দিক খান জুরাইন থেকে লিখেছেন নাইস। আমাদেরকে আলিফ ঢাকা থেকে লিখেছেন ভালো লাগছে। এছাড়াও আমাদের দেখতে পাচ্ছি প্রীতি রাজশাহী থেকে এসএমএস করেছেন। অনেকে শুধুমাত্র নাম
এবং জায়গার নাম লিখে শেষ করে দিয়েছেন, সুতরাং বলতে পারছি না সবকিছু। চিটাগং থেকে নওশাদ লিখেছেন, ভাইয়া আজকে ভূত ফিল্মটা অসম। হ্যাঁ, আরো বেশি মানে অসম তো অবশ্যই, এবং সেই সাথে স্পেশাল জীবন ভাই এবং সাকিব ভাইয়ের কারণে। আমরা আরো কিছু ঘটনা ইনশাল্লাহ মানে ধীরে 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 আপনারা যদি এরকম চাপ দিতে থাকেন, আমরাও যদি একটু ধীরে ধীরে চাপ দিতে থাকি, আরো কিছু এরকম বেরিয়ে পড়তে পারে। সো আমরা সেগুলো শুনবো। এবং আচ্ছা সাকিব ভাই, জীবন ভাইয়ের কাছে শুনি, যে হঠাৎ করেই কি এটা আপনার মাথায় আসছিল এরকম একটা প্ল্যান যে এরকম মুভি তৈরি করবেন? আমার মানে আই ওয়ান্ট টু মেক সাম শর্ট ফিল্মস। এখানে বেসিক্যালি কয়েকটা আইডিয়া ছিল আমার মাথার মধ্যে। সো মেইন প্রবলেম ছিল যে এগুলো করতে একটু মানে মানে বেশ ভালো অ্যামাউন্ট অফ টাকা লাগে। সো এই আইডিয়া গুলো আমার মাথার মধ্যে হচ্ছিল এই শেয়ার উইথ সাকিব অনেক আগে। বাট এখানে এখানে একটু আধ্যাত্মিক একটু কথা বলি। এভরিথিং ইজ আ লিপ অফ ফেথ। হ্যাঁ, জিন দেখি বিশ্বাস করি না বিশ্বাস করি, ইটস আ লিপ অফ ফেথ দ্যাট ইফ ইউ ওয়ান্ট টু বিলিভ ইট অর নট। অনেকে বলে আমি দেখেছি কিন্তু বিশ্বাস করি, মানে বিশ্বাসই করে না সামথিং এক্সিস্ট। সো ইভেন আইডিয়াস যদি বলি, ইটস আ লিপ অফ ফেথ। ইফ ইউ হ্যাভ অ্যান আইডিয়া এন্ড ইউ টেল টু সামওয়ান, ও যদি এটার মধ্যে কাজ করতে যায় or wants to be part of it, it's a leap of faith that yes, this is a good idea to work with. And this was it for me. I have amazing friends, Shakib, I have Farouk, I have Casey. These are amazing friends to me, and Sarah, who actually believed in me. They had a leap of faith and believed in this idea enough to invest in it. So I really want to thank them এখানে। খুব সুন্দর পাম দিলে, থ্যাংক ইউ। না, কিন্তু আমি এটা বলবো যে আসলে মানে উনি একদম মন থেকে কথাগুলো বলছেন, বাড়িয়ে বলছেন না সাকিব ভাই, সিরিয়াসলি। আচ্ছা, আপনি আপনার এর মধ্যে কি আপনার কোনো ঘটনা আছে এর মধ্যে যে আপনি মানে আমার একটু মনে করতে, আমি যখন আসি না এগুলো সব পিছিয়ে ফেলে আসি, আমি আসছি ফিল্ম গুলো নিয়ে এত ব্যস্ত যে আমি কিচ্ছু চিন্তা করি না এক্সেপ্ট ফর যদি কিছু হয় এরকম ভাবে কিছু? এই মুহূর্তে কিছু আসছে না মাথার মধ্যে। বাট আমার বাসার গল্প বলতে পারি, আগের বাসায় যেখানে সুমন ভাই একবার গিয়েছিল। আমি ঠিক সুমন ভাই এটা বলেছে, এটা অ্যাকচুয়ালি সাকিব ভালো বলতে পারবে। একবার আমাদের একটা ইনভেস্টিগেশন যাওয়ার কথা। সো হঠাৎ করে আমার মা ফোন করে আমাকে যে এক্ষুনি বাসায় আসো। তখন আমরা পুরো প্যাক ট্যাক রেডি হয়, তুমি কোথাও টাউনের বাইরে যাওয়ার কথা প্ল্যান করছো? আমি বলছি, আমি বলিও না ওদেরকে আমি কোথায় যাই আর কোথায় আসি। বলছি হ্যাঁ যাচ্ছি। আমি কোথায়? একটা কাজে যাচ্ছি আমি, সাকিব সুমন ভাই। তখন ভৌতিস টতিস আমি বলতামই না বাসার মধ্যে এগুলা। সো বলে এখনই বাসায় আসো, কারণ আই নিড টু টক টু ইউ, এন্ড সবাইকে নিয়ে আসো। তাহলে কেন হঠাৎ, মানে আমি তো চেতে গেছি, হোয়াট, হাউ ডে ইউ আমার ফ্রেন্ডদেরকে বাসায় নিয়ে আসতে বলো। সো ওদের বাসায় দিয়ে আসতে বলো প্লিজ আসো। আমার বাবা ফোন করে বললো, বাবা ইউজুয়ালি নেভার কলস মি অ্যাবাউট দিস, কারণ আমার বাবা জানে এগুলো। বলে জাস্ট মা বলছে নিয়ে আসো। কি অনেক তো বাসায় আসলাম। আমি তো সাকিবকে বলছি যে ডোন্ট এগ্রি টু এনিথিং, এগুলো বলে যাই কিছু বলে। সো আসছি বাসার মধ্যে বসছি। সো মা আসছে, মা একটু এসে কথা বললো, তোমরা বসো একটু, আমি আসছি এখন, এই চাতে বানিয়ে আসছি। আসতে গেছে। তো সুমন ভাই আমাদের ঢুকে হাতের ডান দিকে বিগ সোফা, আর অপোজিট সোফা আমার বাবা বসা, সাকিব ঠিক সুমন ভাইয়ের পাশে বসা, আমি আরেকটা সোফায় বসে। মানে জাস্ট আমি তো পিসড অফ, আমি গেস্টের মধ্যে বসে আছি সোফার মধ্যে, আমি কিছু করবো না। হঠাৎ আমি নোটিস করিনি, আমার হঠাৎ দেখি সুমন ভাই এদিক থেকে যে অন্য সোফায় বসলো আমার পাশের সোফায়। লাইক প্রথমে আমি খেয়াল করছি সুমন ভাই আমার বাম দিকে বসেছিল। তো সুমন ভাইয়ের বাম সাইডটা হঠাৎ করে দেখি মানে উনি হঠাৎ করে মানে মুয়ে পড়তেছে। সো আমাদের উল্টা দিকে জীবনের বাবা বসা এবং মা বসেছিল, উনি একটু উঠে গেছেন। সো নুয়ে মানে অ্যাজ ইফ উনার বাম শোল্ডারে কেউ জাতা দিচ্ছে এবং এবং সেটা খুব ঝুঁকে পড়ছে। তাহলে আমি ভাবছি যে কি করতেছে লোকটা, ঝুঁকে পড়ছে কেন এইভাবে। আচ্ছা, আর ওইদিকে আঙ্কেল টাঙ্কেল বসার জন্য আমি কিছু বলিও নাই। তখন সুমন ভাই কিছুক্ষণ পরে যে বলে যে আঙ্কেল কিছু মনে না করলে আমি একটু ওখানে গিয়ে বসি। তখন বলে উনি পাশে গিয়ে বসে বল। তারপর সাথে সাথে বাবাকে বলে যে তুমি ওখানে কেন বসবা? আমার বাবা তো বুঝে গেছে, না এমনি। বলে না, ইউ ফিল ইট না। শুনে বলে আপনি কি বুঝলেন? আমি জানি, আই ডিল উইথ দেম এভরি আদার ডে। সো আগের বাসায় খুব উল্টপাল্ট অনেক কিছু। তারপর বলো যে কি হয়েছে বলো, তখন বললো যে শুনবে, নিজেই বললো যে আমার কে জানি আমার পা কাঁধে ধরে একদম দিচ্ছিল, ভর দিচ্ছিল একদম। ফিল করতে পারছি। আর আমার এই বাসায় মানে আমার অনেকগুলো ফ্রেন্ড অনেক এসছে, দে সিড আ লট অফ থিংস, যেটা মানে আপনি কখনো এটা সাথে আমি আই ফেল্ট ইট, আই অলওয়েজ ফেল্ট ইট। আমি সবসময় ফিল করতে পারি মানে দের সামথিং। ধরো সব লাইট অফ করা, আমি যদি একটা অন্য একটা রুমের দরজার
একটু খোলা থাকে, আর যদি একটা বিম অফ লাইট থাকে, ইউ জাস্ট সি দ্যাট বিম অফ লাইট। আর ওখানে যদি কেউ হাত দিয়ে দেয়, জি মানে ইট ব্লকস দ্য লাইট, ঠিক না, একটা পার্ট। একদম। সো আমি হেঁটে আসছি, আমি যাচ্ছি এখানে, ধরো আমি এক রুম থেকে আরেক রুম যাচ্ছি, স্ট্রেট কর্নার একদম ইয়েতে ডায়াগোনাল, এখানে কোনো ইন্টারফারেন্স নেই। আমি দেখছি হঠাৎ করে একটা মিডারে একটা ব্লক। সো তখন আমি বললাম কি, আজকাল চাচ্ছ, আই ডিডন্ট কেয়ার, বলছি সামনে থেকে সরো, আমি বলে চলে যাই, or I'll walk over you, এরকম করে চলে যেতাম। যেমন আমার ফ্রেন্ড একজন নেভিল এসছে আমার রুমে, আমরা হয়তো কি আমাদের কাজ শেষ করতাম চাকরি করে করে, রাত 10টা 11টা 12টার সময় অফিস যেতাম, বাসায় আসতাম। সো নেভিল আমার ফ্রেন্ড আসতো ধরো 1টা 2টার দিকে এরকম। সো একবার 1টা 1টার দিকে আসছে, সো এসে আমার রুমে গিটার বাজছে, আর বলছি আমি let me go take a shower and come back. সো আমার রুমে গেলাম, একটু পরে আসি, 15-20 মিনিট পরে আসলাম। সো কি হচ্ছে? সো মনে হচ্ছে তোমার একটা মহিলা আসছিল, তোমার রুমে দেখলো, তারপর নাই চলে গেল। আমি পাত্তা দিতে নেই। আমি বলছি আমার বাসায় কোনো মহিলা নেই, আমার মা ছাড়া, আর শি স্লিপিং, আমার 2টা বাজে। আই ডোন্ট বিলিভ ইউ। বলে হ্যাঁ, আচ্ছা দাঁড়ালো, দরজা খুললো, দেখলো, চলে গেল। ইউ ক্যান কাম এন্ড চেক দ্য এন্টায়ার হাউস। এটা কি এরকম হয় যে এক একজন এক এক রকম দেখে এরকম কিছু? আমি জানি না, আমার ধরো আমার এক্স পার্টনার কোম্পানি ছিল, ওর নাম ছিল রনি। সো ওকে রেখে আবার আমি এরকম কাজ করতে গেছি, ও আসছে, জন্য আপনি দরজার বাইরে যে আমার এন্ট্রান্স ছিল, আমার রুমের এন্ট্রান্স ছিল অলসো মেইন এন্ট্রান্স, একদিকে এক সাইডে। সো খুললেই আমার রুমে ঢোকা যায়, অথবা অন্য দরজাতে মেইন হাউসে ঢোকা যায়। তো আপনি বাইরে যে আমাকে নক নক করে মানে ডাক দিয়ে চলে গেলেন কেন? আমি বলছি তো আমি এটা জীবনে করিনি, আমি তো অন্য রুমে মাই ফাদার। বলেন না, আমি শুনলাম এই রনি দরজা খুলো, নক করে। এভাবে হয়েছে। আরেকটা জিনিস বলছিলাম, একটা ফ্রেন্ড এসছে, সো শি ওয়াজ হেল্পিং আউট, মানে খুব এক্সাইটেড হয়ে শি ওয়াজ হেল্পিং আউট মাই ফাদার টু কুক। সো রান্না করছে, কিছুক্ষণ পরে আমি বলি রান্না করছি, আমি যে রুমের মধ্যে বসে টিভি দেখছি, ঠিক 10 মিনিট পর দৌড়ে আসলো, তোমার বাসায় কি কিছু আছে? আমি বললাম যে কেন? বলে আমি নাড়াচ্ছি, আঙ্কল ওইদিকে বাসন ধরছে, আর আমরা সবাই নিজেরা সবকিছু নিজেরা করি। সো কে জানি সে আমার হাতে শোল্ডারে হাত রাখলো, আমি তাকালাম, দেখি যে কেউ নাই ওইদিকে, দেখি আঙ্কল অনেক দূরে, অ্যাটলিস্ট 10-15 পা দূরে। হ্যাঁ বসে আছে। ও ওকে, চলে গেলাম। এরকম অনেক এরকম অদ্ভুত অনেক কাহিনী। যেমন আমার ভাই, আমি ভুলে গেছি, ভাই মানে বাসায় বসে কারেন্ট চলে গেছে, ও আমাদের বেডরুমে ঢুকতে যাবে, হঠাৎ দেখে চেয়ারটা লিটারালি উল্টাই পড়ে গেল। ওটা দেখে সোজা বাসার বাইরে মানে ঢুকেনি। আর এখন যখনই সে বাসায় কোনো লাইট অফ থাকে, রুম সুইচ অন করতে যায়, চিল্লি করে যায়, লাইট অন করে তারপর এরকম। আমি এই সিনেমাগুলো দেখার আগে যে সমস্ত আপনার শর্ট ফিল্ম গুলো দেখবেন, তার আগে কিছু কথা বলতে চাই। আমরা যখন ভূতের ফিল্ম করি তখন এটা আমি জানি যে এটা যদি মানে আমাদের এই পার্শ্ববর্তী দেশেও চালু হতো, তাহলে এই দেশে আমরা ফাটায় ফেলতাম একদম বলে যেরকম বিরাট একটা কিছু, এবং সব ঘটনা হয়তো আমরা মানে বিশ্বাস করতে অনেক কষ্ট হয় আমাদের আসলে এখানকার মানে লোকাল হলে যা হয় আর কি। তো একটা জিনিস, আমি যদি এরকম একটা ঘটনা যদি কাউকে বলি যে একটা মানুষ, একটা বাচ্চা মেয়ে বিছানায় শুয়েছিল, হঠাৎ করে টিভি থেকে একটা হাত বের হয়ে বাচ্চাটাকে টেনে নিয়ে টিভির মধ্যে নিয়ে চলে গেল, যদি বলি কেউ বিশ্বাস তো করবেই না। যদি আপনারাও এটা মানে ফিল্মে দেখান, মানুষের বলবে এটা কি আজব জিনিস দেখাচ্ছে, এরকম হয় নাকি? বাট বিলিভ মি যে এটা অনেক মানে ওভাররেটেড তো বলবোই না, অনেক মানে পৃথিবী গোটা ওয়ার্ল্ড এর মধ্যে খুব নাম করা একটা ফিল্মের সিনের কথা বললাম আমি। তো এখানে হলে না মানে জিনিসগুলো খুব ঝামেলা হয়ে যায়। তো আপনাদের কি এরকম কিছু মানে হিন্ট দেওয়া যায় নাকি যে কি ধরনের ঘটনাগুলো ঘটছে, বা লোকেশন সবাই কিছু বলবেন কি? ইটস ভেরি, মানে আমি যেটা বলছিলাম যে দিজ আর ভেরি হ্যাপেনিং এনি ওয়ান অফ আওয়ার হাউসেস, যার মানে যে কোনো কারো বাসায় এগুলো হতে পারে, ওরকম করে স্টোরি গুলো বানানো। এবং যেসব জিনিস আমরা মানে কিছু ব্যাপার আছে না, সাইকোলজিক্যালি আমরা ভয় পাই, যেমন হঠাৎ চোখ খুলে যদি দেখি কেউ পিছনের পাশে দাঁড়িয়ে আছে, তার একটা ভয় লাগে। ছোটবেলা থেকে আমরা ভয় পাই যে পিছনের নিচে কিছু আছে নাকি, রাতের বেলা আওয়াজ শুনলে ভয় পাই। মানে খুবই সিম্পল জায়গা থেকে স্টোরি গুলো করা হয়েছে, এবং লাস্টে একটা হালকা না, বেশ জোরেই একটা চট দেওয়ার চেষ্টা করি, জিনিস দিয়ে এন্ড করার চেষ্টা করেছি। আর হোপফুলি এগুলো কাজ করবে, বাট এতটুকুই বলতে হবে, আমি বেশি বলতে চাচ্ছি না। আচ্ছা ঠিক আছে, ওকে। ভয় কি, রাইট? হ্যাঁ দেখুনই আমরা আসলে ভয় কিন্তু মানে ইটস দ্য মোস্ট নর্মাল থিং।
একটু ডিফারেন্ট হলেই মানে ইটস ভয় কিন্তু ইটস দ্য আইডিয়া অফ ফিয়ার, ইটস নট দ্য ফিয়ার ইটসেলফ এইভাবে। রাইট, যদি কোনো কিছু নেই, আমরা বললাম যে তুমি বললে যে স্ক্রিন থেকে হাট, ইটস লাইক মানে ইটস সামথিং সুপারন্যাচুরাল হ্যাপেনিং টু ইউ। কিন্তু এভরিথিং ইজ মানে জিনিসটা হচ্ছে জাস্ট সিম্পলেস্ট থিং, এখান থেকে এই জিনিসটা এখানে সরা উইদাউট ইউ নোয়িং উইল বি সামথিং ডিফারেন্ট। বয় ইটস জাস্ট দ্য আইডিয়া অফ ফিয়ার ইটসেলফ। কিন্তু আন্ডারস্ট্যান্ডিং ইটস যে where is the limit যেখানে it turns into a supernatural thing, that is where we slap you. ওইটাই মানে এটা একটা ইটস মোর অফ আ সাইকোলজিক্যাল থিং, মানে ইটস নট একটা শর্ট ফিল্মে আমি অনেক গোর, অনেক ব্লাড, অনেক ভূত টুত দেখার টাইম নেই। মানে একটা ছোট্ট ড্রামা ফলোড বাই সামথিং যেটা কমপ্লিট আনএক্সপেক্টেড, দ্যাট ইজ দ্য অ্যাপ্রোচ উইভ টেকেন। সো এবং ওখানেই শেষ, মানে আনএক্সপেক্টেড কিছু হবে ওখানে ধাপ শেষ, দি এন্ড। সো হোপফুলি ইটস গোনা ওয়ার্ক। আমারও তাই মনে হয়, এবং আমি দেখি কিছু SMS পড়ে আসছি আমরা, এবং আমরা কিছু ঘটনা আজকে মাঝে মাঝে শুনছি। আমাদেরকে MD কাশেম নারায়ণগঞ্জ থেকে SMS করেছেন, এবং আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি আশরাফুল মুন্না ময়মনসিং থেকে, এবং ঘটনাগুলো খুব ভালো তাই লিখেছেন, তাদের আঞ্চলিক ভাষাতে তিনি লিখেছেন। কাবি উত্তরা থেকে SMS করেছেন, এবং আমাদেরকে দেখতে পাচ্ছি যে মিলিটারি ভূত জীবন ভাই আসলে এরকম নাম সবাই লিখতেছিল। It's on such a weird name, যেভাবে তাকে প্রাইজ দেওয়া হবে। প্রাইজ দেওয়া হবে, যে মিলিটারি ভূত একদম মানে তার কাছে এই নামটা মানে জীবন ভাই যখনই মানে মোটামুটি হ্যালো বলার পর থেকে এরকম ধরনের শুরু হয়ে যায়। জিসান, অশ্রু, রিয়াজ এবং সাইদুল তারা মিরপুর 1 থেকে তারা লিখেছেন যে আপনারা সবাই ভূত FM শুনছেন। নুসরাত আমাদের SMS করেছেন এবং লিখেছেন প্লিজ প্রে ফর মি। আমাদেরকে লিখেছেন আবরার হাজারিবাগ থেকে, এবং আমাদেরকে এছাড়াও নাজ ধানমন্ডি 3 থেকে লিখেছেন, এবং তিনি বলছেন যে ধানমন্ডি থেকে লিখেছেন যে 3 বছরের মেয়েকে নিয়ে তিনি শুনছেন, শি লাভস ভূত FM। ওকে, আমাদেরকে এছাড়াও নিলয় SMS করেছেন, আরো অনেকে SMS করছেন। আমরা একটা ছোট ব্রেক নিয়ে আসি, তারপরে আবার আমরা ঘটনায় ফিরে যাব। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন। এবং আমি দেখতে পাচ্ছি যে তন্ময় উত্তরা থেকে লিখেছেন যে সাকিব ভাইয়া এবং জিবরান ভাইয়া, এবং আচ্ছা এটা কি আপনি জানেন আসলে কোন বিষয়ে কথা বলছেন উনি? গ্রেভ এনকাউন্টার, রাইট, আই থিঙ্ক হিজ টকিং অ্যাবাউট, উনি একটা গল্প রিমেম্বার করছেন যেটা আমরা অনেক আগে বলেছিলাম সুন্দর সাথে একটা ইনভেস্টিগেশন নিয়ে। আচ্ছা, সুমন ভাই একটা গ্রেভের মধ্যে শুয়েছিলেন এরকম কিছু একটা, Yes, I think that's the one he's talking about. ওইটাই মনে হয় গ্রেভ এনকাউন্টার। আমার তাই মনে হচ্ছে যে এটাও মনে হয় ওই যে ঢাকার বাইরে কোথাও হ্যাঁ, ঢাকার বাইরে ঘটনা ছিল, ওইটা একদম মানে যাতা এবং সবচেয়ে বেশি ছিল যে আপনাদেরকে যখন মানে বললো যে না আমি একাই থাকবো এখানে, এটা আরো যাতা। ওটা আমাদের তাহলে বোঝো কি অবস্থা ছিল, সবাই একলা থেকে। সেটাই ওইটা ভয়াবহ ছিল। না ওটা আমাদের উপর দিয়ে অনেক মানে ইট ওয়াজ দ্য মোস্ট প্রেশার আই হ্যাভ গন থ্রু। এটা কোন সময় ফিল্ম করার চিন্তা ভাবনা করেছেন? মানে আসলে সিরিয়াসলি ওইটা না, ওইটা ভয়াবহ ব্যাপার ছিল কিন্তু সিরিয়াসলি। না, আমাদের দেশটা তো একটু অদ্ভুত, তো মানে অনেক সেন্টিমেন্ট চিন্তা করে কাজ করে মানে করেছি, বাট ওটা কিছু করা যাবে না মানে। ওকে, আমাদের মনে হয় যে মানে আপনারা দেখবেন, আপনারা সবচেয়ে বেশি অবাক লাগে আমার কাছে যে ভূত FM এবং মানে ভৌতিস্ট সবাই মিলে যে প্রথমবারের মতো যেটা হচ্ছে, এবং মানে একদম 5টা হরর ফিল্ম বানানো তো ডিফিকাল্ট, এবং সবচেয়ে বেশি ঝামেলা হয়ে যায় মিউজিক এবং লাইটিং নিয়ে। আমার মনে হয় যে মিউজিক এবং লাইটিং, সে দুটো জিনিসের ঝামেলা তো মোটামুটি এখন শেষ হয়ে গেছে। লাইটিং ওয়াজ বিউটিফুল। ওকে, উই ওয়েটিং ফর দ্য মিউজিক। মিউজিক হচ্ছে কালকের মধ্যে হয়ে যাবে। ওকে, আমরা ছোট্ট বিরতি নিয়ে আবারও ফিরে আসছি। স্টে টিউনড টু রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। Booth FM, the night. শুনছেন সবসময় রেডিও ফুর্তি 88.2 FM। আমি রাসেল আছি, সাথে আমার সাথে রয়েছে মাসুম, এবং সাকিব ভাই আছেন, জিবরান ভাই রয়েছেন, এবং তাদের অলরেডি যাওয়ার সময় হয়ে গেছে, এবং যেহেতু একদম সামনেই ফিল্মটা রিলিজ হবে অর্থাৎ সানডেতে, সুতরাং সুমন ভাই বলে ফেলছি আবার সাকিব ভাই এবং জিবরান ভাই যদি আমরা শেষ করতাম আর কি আপনার সাথে। So it was great to be here. It's always great to come back to Bhutan. মনে হয় যে বাসায় আসলাম এরকম একদম মানে খুব ভালো লাগে, অনেকদিন পর আসছি অন্য, বাট আসতে খুব ভালো লাগে, এবং ভেরি হ্যাপি দ্যাট রেডিও ফুর্তির সাথে আমরা এই কাজটা করতে পারছি। সো রবিবার 26 তারিখ রাত 12টা থেকে শুরু হচ্ছে, 26, 27, 28, 29, 30।
YouTube channel. So see everybody there. Hope you enjoyed the films and যেহেতু শেষ টাইম before the film ends, I'd like to thank all the actors who participated. I'd like to thank my আমাদের amazing crew. পরিচিত কোনো মুখ টুক থাকবে নিশ্চয়ই। Obviously. We have amazing names. We have Pavel Bhai, we have Mustafa. We have a lot of people. হ্যাঁ, ইনফ্যাক্ট মুভি অ্যাক্টর আছে সুমিত, তারপর স্বর্ণা, আলিফ, সব মানে Known faces. known faces, I'm not, and you know, I was মানে it was a privilege to work with all of them. Like, খুবই ভালো লেগেছে আর সবাই was so cooperative. Like নতুন নামও আসছে, আলিফ, and there's this new girl Novaira. She just lux শেষ করলো, না ওইটা মাটাকে প্লে করলো গুডু মিঠু আপা। মানে উনি খুবই পরিচিত মানে খুবই these are পরিচিত names will see. সবাই দেখেছেন, amazing help. আমরা সবাই একসঙ্গে দেখেছি। আপনি Fantastic. সাকিব ভাই, আপনি কয়টার সময় দেখবেন বলেন আপনি? আমি তো লঞ্চ টাইমই দেখবো। আমরা তাহলে সবাই ওই টাইমটাই দেখবো যারা যারা আছে এভাবে মানে 100%. I'm just excited, and I hope you enjoy it as much as we enjoyed making আর it. সবাই প্লিজ একটু দোয়া করবেন ফর সুমন ভাই, হ্যাঁ, so that it please, gets please, better, please. so that ভূতিষ্ঠের যে অরিজিনাল যে সিরিজটা that gets back on track. এটা একটা বিরাট মানে কারণও আছে, সেটা হচ্ছে যে সুস্থ হলে এটা তো চালু হবেই, আর আপনারা অনেক ধরনের ইনভেস্টিগেশন অনেক স্টোরি জানতে পারবেন, যে কি হলো না হলো এগুলো সব জানতে পারবেন। সো আমরা খুবই চাচ্ছি, মন থেকে চাচ্ছি, একদম সবাই, আসলে সবাই চাচ্ছেন। গতদিনও অনেকে ইমেল করেছেন। সো আমার মনে হয় যে খুব দ্রুত সুস্থ হয়ে আসবেন। All people who are listening abroad, হ্যাঁ, বাইরে Thank you so in fact, much. আমাদের ইনফ্যাক্ট ফ্রেন্ড তো সবসময় ছিল ফাইসাল জালাল। Faisal Jalal, So we miss if you, you're man. hearing this, and anyway, so everybody all around the world, thank you very much. See you guys on Sunday. See you guys on Sunday. ওকে, এতক্ষণ আমরা কথা বলছিলাম সাকিব ভাই এবং জীবন ভাইয়ের সাথে, এবং আপনারা সবাই শুনলেন। এবং আপনাদের কিন্তু বেশি বেশি করে এখন কান রাখতে হবে রেডিও ফুর্তিতে, এবং আপনাদের অবশ্যই ফুর্তি যে সমস্ত ফ্যান পেজ রয়েছে, এবং সেখানে অবশ্যই আপনাদের চোখ রাখতে হবে। আমাদের আরো অনেকগুলো ঘটনা রয়েছে, সেই ঘটনাগুলো আমরা এখন একে একে শুরু করি, এবং আমি শুরুতেই একটা ঘটনা দিয়ে শুরু করতে চাই। তার আগে একটা ঘটনা জানাতে চাই, সেটা হচ্ছে যারা কক্সবাজারে রয়েছেন তাদেরকে বলি যে কক্সবাজারে আমরা একটা ট্যুর করতে যাচ্ছি, এবং কক্সবাজার যারা আছেন তারা দয়া করে আগামী সপ্তাহের মতো, আগামী শুক্রবারের আগে আপনাদের জানা ঘটনাগুলো পাঠিয়ে দিন আমাদের কাছে। যে সমস্ত ঘটনাগুলো আপনাদের মনে করেন যে অডিও ক্লিপ পাঠাতে চাইলে অডিও ক্লিপও পাঠাতে পারেন, আমরা সরাসরি গিয়ে আপনাদের সেই ঘটনাগুলো সেইখান থেকে সম্প্রচার করবো, ঠিক যেভাবে কেরানীগঞ্জ থেকে করেছিলাম, ঠিক সেভাবে এবার কক্সবাজারে যাওয়ার আমাদের প্ল্যান রয়েছে। সুতরাং কক্সবাজারবাসী আপনারা অবশ্যই একটু জেগে উঠুন, এবং সেই সাথে কক্সবাজারের লোকজনই এখানে পার্টিসিপেট করবেন। আর কারা পার্টিসিপেট করবেন এখানে? যারা গ্রামীণ ফোনের সাথে আপনার যারা বন্ধু গ্যারাজে রয়েছেন তারা, এবং এই ট্যুরে যদি আপনি জয়েন করতে চান তাহলে সাইন আপ করুন www.bondhugarage.club, এবং আপনি অবশ্যই একজন মেম্বার হয়ে যান এই অসম গ্রুপের। এবং আশা করছি যে এই আউটডোর থেকে ভূত FM এটা অনেক এনজয়েবল হবে, এবং আমরা সবাই সেখানে গিয়ে একসাথে শো করবো। মাসুম সব রেডি আছে তো না? একদম মোটামুটি ওইদিকে তো আমরা মোটামুটি প্রস্তুত তো, আমাদের বাহিনী, শুধুমাত্র আমাদের কক্সবাজার বাহিনী লাগবে আর বন্ধু গ্যারেজের বন্ধুদের লাগবে, রাইট? আর আরেকটা জিনিস বলতে চাচ্ছি যে কক্সবাজারের মানুষ না হলেও ধরেন কক্সবাজারের যেসব এক্সপেরিয়েন্স করছে আর কি, কক্সবাজারের বিভিন্ন এলাকায় আমরা গ্যারেজ থেকে পেয়ে যাবো ইনশাল্লাহ। ওইটাও যেন তারা জানিয়ে দেন মেল আমাদের। করে। হ্যাঁ, মানে আমরা ধরেন করতে পারি যাতে। আমি বাইরে থেকে গেছি কক্সবাজার, কিন্তু অমুক একটা জায়গায় আমার সাথে একটা ঘটনা ঘটছে, খুব ভালো সেই বলছেন। জায়গাগুলোর কথাও যেন যদি দিতে পারে তাহলে আরো ভালো হবে। মানে আমরা এট এ টাইম এখানে শো এর মাঝখানে আমরা চাইলে ওইখানে যে আবার করতে পারবো। Wow, ইনশাআল্লাহ। wow. মানে একসাথে আমরা দুই জায়গা থেকেও আমরা একটু হিন্টস দেই এবার যে মানে কিরকম। ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা একটা হিন্ট দেই, সেটা হচ্ছে যে আমরা অনেকদিন আগে শুনেছিলাম যে কক্সবাজারের একটা রাস্তা রয়েছে এই হিমছড়ির কাছাকাছি, এবং আমার সেই রাস্তাতে এরকম নাকি কিছু ঘটনা আছে যে গাড়ি যখন কেউ চালায়, ড্রাইভ করে, তখন দেখতে পায় সামনে সাদা কাপড় পরা কোনো মানুষকে, বা কেউ গাড়িটা চালিয়ে চলে যাওয়ার পরেও দেখতে পায় যে হ্যাঁ একটা জিনিস জাস্ট নিচে পড়লো, চাকার নিচে পড়লো, কিন্তু যখন গাড়িটা চলে গেল তখন দেখা যায় যে আসলে কেউই নাই। আবার দেখা যায় যে অনেকে লিফট চাই সেই রাস্তায়। আমি একটা উইয়ার্ড ঘটনা শুনেছিলাম এরকম যে একবার ওইরকম ওই রাস্তা দিয়ে একজন যাচ্ছিলেন। দেখেন ভাই, এগুলো কিন্তু ঘটনাই বলছি, অনেকে বলছেন যে কথা বলছি, বাট ঘটনা কিন্তু বলছি যে এরকম কক্সবাজারের ওই রাস্তায় একটা গাড়ি যাচ্ছিল, এবং সেই গাড়িটার
পাশে যখন জানালার পাশে দেখলেন তখন একটা উইয়ার্ড টাইপের একজন ওটাকে মানুষ বলা যায় না আসলে, কোন একটা প্রাণীর মতন কিছু একটা বা কোন একটা অবয়ব বলতে পারি সেটা, যেটা হাঁটু দিয়ে মানে ক্যাঙ্গারুর মতো অনেকটা লাফিয়ে লাফিয়ে চলছিল এবং সে যতক্ষণ গাড়ি চলেছে ততক্ষণ পর্যন্ত জানালার পাশে সেই প্রাণীটা বা যাই বলি না কেন তাকে দেখেছে। এবং সেই রকম একটা জায়গা থেকে আমরা এবারে ভূতাত্ম করবো, যে জায়গাতে নিয়ে অনেক অনেক বদনাম রয়েছে। কোন জায়গায় নিয়ে বদনাম রয়েছে সেটা আমাদের, সেটা আপনারা ভালো জানেন। সুতরাং যারা কক্সবাজারে রয়েছেন তারা অবশ্যই জানিয়ে দিন আপনার এলাকার ঘটনাগুলো। একটা ঘটনা পড়ি আমরা, যে আপনারা ইমেল করেছেন এরকম একটা ঘটনা এই মুহূর্তে পড়বো। আজকে একটা অডিও ক্লিপও শুনবো ইনশাল্লাহ। আমরা পড়ি, যেভাবে লিখেছেন আমি ঠিক সেভাবে পড়ছি। রাসেল ভাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন, কারণ আপনি সবসময় ভালোর দলেই থাকেন। আমি ভূত এফএম এর একজন নিয়মিত শ্রোতা। 2012 সাল থেকে ভূত এফএম শুনে আসছি। অনেকদিন থেকে ইচ্ছে ছিল যে গল্প পাঠাবো, কারণ এফএম এ যেসব গল্প শুনি তার অনেকগুলোই আমার এলাকায় ঘটে যাওয়া গল্পের সাথে মিলে যায়, কিন্তু নিজের চোখে না দেখলে গল্প পাঠানোটা ভালো লাগছিল না। যা হোক, গল্প বলার আগে আমার পরিচয়টা দিয়ে নিই। আমি ইসমাইল হোসেন, রাজশাহী ইউনিভার্সিটির জুওলজি ডিপার্টমেন্টে আমি 4th ইয়ারে পড়ছি এবং জুওলজি ডিপার্টমেন্টে তিনি পড়ছেন 4th ইয়ারে, এবং তিনি বলছেন যে আমি নবাব আব্দুল লতিফ হলে থাকি। আর ঘটনা ঘটেছে আমার গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া বাঙালি নদীতে। ঘটনা ঘটে যাওয়ার আগে আমার গ্রামের ঠিকানা দিতে চাই। আমার গ্রামের বাড়ি বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার একদম দক্ষিণে, অর্থাৎ আমার গ্রামের পরেই ধুনট উপজেলা। নদী ভাঙা এলাকা বলেই এটা বেশি পরিচিত। এবং ঘটনা ঘটে 8 অক্টোবর, অর্থাৎ ঈদুল আজহার 2 দিন পর। সেদিন আমাদের পাশের গ্রামের একটা ভেলা বাড়ির মধ্যে ফাইনাল ফুটবল খেলা, একটা ম্যাচ ছিল এবং খেলা হয়েছে পাশের গ্রামেই। 2 গ্রামের মাঝ দিয়ে বয়ে গেছে অনেক প্রশস্ত বাঙালি নদী, এবং নদীও একদম কানায় কানায় ভরা। এজন্য নৌকো দিয়ে নদী পার হতে হয়। আমি আর আমার কয়েক ফ্রেন্ড মিলে নদী পার হয়ে খেলা দেখতে চাই। আমাদের টিম ভালো খেলছিল না, তাই খেলা শেষ না করেই বাড়ির দিকে আসতে থাকি। পরে জানতে পারি যে আমাদের টিমের 3-2 গোলে হেরেছে। ঘাটে আসার আগেই মাগরিবের আজান হয় এবং আমার ফ্রেন্ডরা নামাজ পড়ে। ঘাটের কাছে যেতেই দেখি আমাদের গ্রামের লোকজন ঘাট থেকে ঘুরে আসছে। একজন মুরব্বী লোককে জিজ্ঞাসা করলাম যে কি হয়েছে। তিনি বললেন আমাদের গ্রামের এক ছেলেকে পানিতে ডুবিয়ে নিয়ে গেছে। আজ যা হোক, আমার কৌতূহল হলো যে আমার কৌতূহলে বেড়ে গেল এবং আমি একজন ভালো লোকের কাছ থেকে, অর্থাৎ যে ঘটনাটা নিজের চোখে দেখেছে তার কাছ থেকে বিস্তারিত শুনলাম। তিনি বললেন আমরা যখন নদী পার হওয়ার জন্য নৌকায় উঠি তখন আজান দিবে এরকম একটা অবস্থা, এবং নৌকাতে ছিল ইঞ্জিন চালিত নৌকা ছিল একটা, এবং তিনি বলছেন নৌকা একটু যাওয়ার পর ইঞ্জিনের ফ্যান ভেঙে যায়। মাঝি যেটা ছিলেন তিনি বলেন যে ফ্যানটা ঠিক করে আপনাদের পার করে দিব। তো একটি ছেলে, তার নাম বলছি না, সে বলে যে আমার সময় নাই, আমাকে এখনই যেতে হবে। তাই সে সাঁতরে নদী পার হওয়ার জন্য স্টার্ট করে এবং সে শুরু করে সেটা। এবং তখন মাঝি সহ আরো বয়স্ক লোকজন যারা ছিল তারা নামতে নিষেধ করে, কেননা ওই জায়গাটা ভালো ছিল না, আর সময়ও ছিল একদম আজানের সময়, আর নদীও অনেক প্রশস্ত, তার ওপর প্রচন্ড স্রোত। একজন স্বাভাবিক মানুষ ওই সময় সাঁতার দিবে এমন সাহস পাবে না। সে কারো কথা না শুনে স্টার্ট করলো এবং যেতে শুরু করলো এবং সে পানিতে ঝাঁপ দিয়ে যাওয়া শুরু করলো। কিছু যাওয়ার পরে সে আবার নৌকার দিকে আসার চেষ্টা করে, আর নৌকাটা তার দিকে যাওয়ার জন্য হাত ইশারা করে। সাথে সাথে কি যেন একটা দ্রুত তাকে ডুবিয়ে নিয়ে যায়। সবাই ভাবে ছেলেটা হয়তো মজা করছে, কিন্তু সে আর ওঠে না। 2 মিনিট যায়, 4 মিনিট যায়, তবুও ওঠে না। সবাই বলা বলি করতে শুরু করে যে একজন সাধারণ মানুষ তো এত সময় ডুব দিয়ে থাকতে পারে না। তখন সবাই ভয়ে ভরা চোখে পানির দিকে তাকিয়ে থাকে। তখন ছেলেটি জীবিত বা মৃত অবস্থায় কখন ভেসে উঠবে। মাঝি ঘটনাটা বুঝতে পেরে লোকজনদের নিয়ে নামিয়ে দেয় এবং দ্রুত জায়গা থেকে নৌকাটা অন্য জায়গায় নিয়ে যায়। মাঝি সেদিন আর কাউকে পার করেনি, তাই আমরা পাশের গ্রাম দিয়ে হেঁটে বাড়ি যাই। রাতে শোয়ার পর আমার ভূত এফএমের কথা মনে পড়ে, তাই পরদিন তথ্য নেয়ার জন্য অনেকের কাছে যাই। সবাই
বলছে যে সে সময় সে সবাই বলছে যে সময় নিয়ে গেছে, পরদিন ঠিক ওই সময়ই ওই জায়গা থেকেই সে ভেসে উঠবে। মানে যে সময় সেই ছেলেটা ডুবে গিয়েছিল, পরের দিন সেই জায়গা থেকে আবার সেই সময় ভেসে উঠবে। অনেকেই তার বাবাকে ডুবুরি আনার জন্য বলে, কিন্তু ছেলেটা ছিল অনেক মানে মানে একটু মানে বদমেজাজের, এবং বাবা মা সহ গ্রামের সবাইকে মোটামুটি সবাই তার প্রতি অসন্তুষ্ট ছিল। তাই ওর বাবা উদ্ধারের কোনো উদ্যোগ সেভাবে মানে ওর বাবার সাথে আরো যে সমস্ত লোকজন আছে তারা নেই। দুপুরবেলা নামাজ পড়তে গিয়ে শুনলাম যে ওরা কয়েকজন আত্মীয় কবিরাজের কাছে গিয়েছিল এবং কবিরাজ বলেছে যে এখনো বেঁচে বাঁচিয়ে রাখা হয়েছে তাকে, যদি ওদের নামে কোনো কিছু মানত করা হয় তাহলে সে জীবিতভাবে ভেসে উঠতে পারে। নিজ গ্রামের কবিরাজ, তাই অতটা কেউ গুরুত্ব দেয়নি। যাই হোক, আরো কয়েকজন কবিরাজের সাথে কথা হয় এবং তারাও ঠিক একই রকম কথা বলে, এবং এরকম ঘটনা আগে তারা দেখেছে। সবাই বলছিল যে ঠিক যে সময় নিয়ে গেছে ওই সময়ই ছেড়ে দিবে। আমিও কয়েকজন ফ্রেন্ড মিলে সন্ধ্যার দিকে ওই ঘাটে যাই এবং সেখানে প্রায় কয়েক শত লোক সে সময় দাঁড়িয়ে আছে। আমরা সবাই অপেক্ষা করছিলাম যে কখন লাশটা ভেসে উঠবে। আজানের ঠিক আগ মুহূর্তে যে জায়গা থেকে ডুবে গিয়েছিল ঠিক সেই জায়গা থেকে বুদবুদ ওঠা শুরু করে এবং আস্তে আস্তে তা ভাটির দিকে যেতে শুরু করে। হঠাৎ করে সবাইকে অবাক করে দিয়ে লাশটি ভেসে ওঠে এবং নিজের চোখে না দেখে বিশ্বাস করতে পারছিলাম না যে আর এমন ভাবে ভেসে ওঠে যেন লাশের পা ধরে ওপরের দিকে ঠেলা দিল কেউ। ভেসে ওঠার পর লাশটা খুবই দ্রুত স্রোতের টানে ভেসে যেতে লাগলো। আমরা লাশের পিছে পিছে নদীর পাড় দিয়ে দ্রুত দৌড়াতে লাগলাম। আশ্চর্যের বিষয় হলো নদীতে যেরকম স্রোত ছিল তার চেয়ে অনেক বেশি বেগে লাশটা যাচ্ছিল। 3টি ইঞ্জিন চালিত নৌকা লাশের পেছন পেছন ছুটে প্রায় 200 থেকে 300 গজ দূরে গিয়ে লাশটি ধরতে পারে। আর পরের ঘটনাও অবাক করার মতো। লাশটা নিয়ে আসার পরে দেখা গেল যে লাশের নাক দিয়ে তাজা রক্ত বের হচ্ছে, যেন এখনই মুখে আঘাত করে মেরে ফেলা হয়েছে। সেখান থেকে লাশ ভ্যানে উঠে গ্রামে নিয়ে যাওয়া হয় এবং ছেলের বাড়িতে জোরে গাছা বাজারের পাশেই জোরে, আচ্ছা আমি আসলে ইংরেজিতে লিখেছেন, ইংরেজি অ্যালফাবেটে, সুতরাং অনেক কথা বুঝতে অনেক সমস্যা হচ্ছে, স্পেলিং এ অনেক ঝামেলা আছে। আমাদের গ্রামের নাম জোরে গাছা অথবা জোর গাছা। বাজারের প্রায় সমস্ত লোক লাশ দেখতে আসে আর সবাই লাশ দেখে অবাক হয়, কেননা লাশের মুখটা অস্বাভাবিকভাবে ফুলে উঠেছিল, কিন্তু বুক থেকে পায়ের দিকটা ছিল স্বাভাবিক। যাই হোক, যারা লাশ গোসল করান তারা ভয় পেয়ে লাশটা গোসল করাতে চান না। পরে কে গোসল করিয়েছে তা জানতে পারিনি। পরদিন যারা লাশটি নদী থেকে উঠেছিল তাদের একজনের কাছ থেকে শুনলাম যে লাশের ঘাড় মটকানো ছিল। এত সব ঘটনার পর আর জানা যায় শরীক মানে হতে পারিনি। যাই হোক, এই ছিল মোটামুটি ঘটনা, এবং যদি আমার কাছে খুব অদ্ভুত লেগেছে যে এরকম আমি অনেকের কাছেই শুনি যে জায়গা থেকে লাশ নিয়ে যায় আবার সেই জায়গা থেকে একটা নির্দিষ্ট সময় পরে ভেসে ওঠে। এটা কিভাবে সম্ভব? আসলে এটা তো সম্ভব হওয়াটা মানে আমাদের কাছে শুনলে খুব আজব লাগে, কিন্তু যে জায়গা থেকে লাশটা নিয়ে যাওয়া হয়েছিল সেই জায়গাতে আবার ফেরত দেওয়া হয়। এই ঘটনা খুবই অদ্ভুত ব্যাপার। আমি দেখতে পাচ্ছি পিউল আমাদের লিখেছেন বাগেরহাট থেকে যে রাসেল ভাই অসাম স্টোরি, থ্যাঙ্কস। স্বপুর আমাদের লিখেছেন হালুয়াঘাট থেকে, আই লাভ ভূত এফএম। আকাশ লিখেছেন আমাদেরকে, রাসেল চিটাগং থেকে লিখেছেন, চকবাজার থেকে লিখেছেন ঘটনাটা অসাম। জাহাঙ্গীর লিখেছেন অনেকদিন পর ভৌতিস টিমকে শুনছি। আমাদেরকে ছাড়াও দেখতে পাচ্ছি মোস্তাক লিখেছেন যে রাসেল ভাই আমাদের গ্রামের বাড়ি লক্ষ্মীপুর থেকে ভূত এফএম ভালোভাবে মানে শুনতে পাচ্ছেন না তিনি। আমি বলবো যে আপনি ফুর্তি অ্যাপ ইউজ করেন এবং আপনি SMS পাঠানোর সঙ্গে সঙ্গে সেই লিঙ্কটা কিন্তু চলে গেছে। সাকিন আমাদের লিখেছেন যে আই এম ফিলিং, তিনি আচ্ছা আমাদেরকে তিনি হচ্ছে অনেক ভয় পাচ্ছেন সেটা বোঝানোর চেষ্টা করেছেন। আমাদেরকে এছাড়াও বনশ্রী থেকে আলতাইর SMS করেছেন এবং ড্রিম নিয়ে ফিল্মগুলো অসম হয় তাই তিনি লিখেছেন। আকাশ লিখেছেন যে আকাশ আলামিন লিখেছেন যে দুই ভাই তা শুনছেন। হিমেল সাকিব ভাইয়ের স্টোরিগুলো কবে রিলিজ করবে ইত্যাদিও বলেছেন তারা। তারপরে বলছি 26 তারিখে। পিয়াসা মুন্সিগঞ্জ থেকে আমাদের SMS করেছেন, লিখেছেন আই লাভ ভূত এফএম। সাগর যাত্রাবাড়ি থেকে SMS করেছেন, যাত্রাবাড়ি নবীনগর থেকে, এবং তিনি বলছেন রাসেল ভাই অসম লাগছে স্টোরি। আরো অনেক স্টোরি রয়েছে, সুতরাং একে একে আমরা সেগুলো শুনবো। এছাড়াও দেখতে পাচ্ছি যে আরো অনেকেই আমাদেরকে এখানে SMS করছেন, আমাদের ফেসবুকেও অনেকে কমেন্ট করেছেন, এবং আমাদেরকে দেখতে পাচ্ছি যে খুব ভয় লাগছে লিখেছেন আসমাউল হুসনা কেয়া। ওকে, আসমাউল হুসনা কেয়া লিখেছেন অনেক ভালো লাগছে তার কাছে।
এছাড়াও আমি দেখতে পাচ্ছি যে আরো অনেকেই দেখতে পাচ্ছি আমাদের SMS এখানে কমেন্ট করেছেন এবং আমাদেরকে এমডি রনি খান লিখেছেন ভূত এফএম শুনলে তার তেমন ভয় করে না, হাসি পায় না, তবে তার ঘুম এসে যায়। বাহ, চমৎকার। ভূত এফএম আপনার কাছে একটু এরকম সিলেক্টিভ লাগে। আচ্ছা, যাই হোক, সিলেক্টিভ টাইপের ডোজ হিসেবে কাজ করে ভূত এফএম, সিলেক্টিভ টাইপের ডোজ। ওকে, ফাইন, নো প্রবলেম, কোনো সমস্যা নেই। এবং আমাদেরকে এছাড়াও দেখতে পাচ্ছি যে ভালো লাগছে তো লিখেছেন এমডি আফরিন। আমাদেরকে এছাড়াও লিখেছেন নিশ্চুপ আলী, লিখেছেন যে কাহিনী কখন কাহিনী হবে ভালো, শুরু হবে ভালো। আমি বুঝতে পারিনি আপনার এটা কি লিখেছেন, কাহিনী কখন শুরু হবে ভালো, এর মানে কি আমি বুঝতে পারলাম না। যাই হোক, এটা ফেসবুকে আছে, আপনারা দেখতে পারেন। আমাদেরকে এছাড়াও দেখতে পাচ্ছি আরো অনেকেই এখানে কমেন্ট করছেন। আপনি যদি কমেন্ট করতে চান তাহলে চলে যান www.facebook.com/radio.futi। আর যারা আমার আরো একটা পেজ রয়েছে www.facebook.com/bhutfm.russell, এখানে আপনারা যে কমেন্ট করতে পারেন। আমাদের SMS রয়েছে, SMS প্যানেল, সেখানে আপনি SMS পাঠাতে পারেন সরাসরি মোবাইলের মেসেজ আপনাকে টাইপ করুন ফুর্তি, FORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নম্বরে। আমরা চলে যাব আমাদের প্রথম অতিথির কাছে আরো একবার, এবং আমরা তার কাছ থেকে কিছু ঘটনা শুনবো আবারও। আচ্ছা, আপনি আরো কিছু ঘটনা আমাদের বলছিলেন যে আপনি ভয় পেয়েছেন, এরকম একটা ঘটনা বলছেন। আচ্ছা, তার আগে আপনার নামটা আমরা আরেকবার শুনি, এবং কি নাম আপনার? Hey there, I'm Munna from Motizir. আরেকবার বলেন নামটা। Hey there, I'm Munna from Motizir. আচ্ছা, আপনার ঘটনাটা আমরা শুনি। আপনি বলছিলেন যে আপনি আপনার বাসায় বা কিছু সমস্যা, আপনি কিছু দেখেছেন, যে স্কোয়ার শেপে কিছু বলছিলেন, আরো কিছু ভয় আপনি পেয়েছেন আপনার লাইফে বিভিন্ন সময়, এবং আপনি বলছিলেন যে আপনি যে বাসায় থাকেন সেই বাসায় বেশ বড় ধরনের কিছু ঝামেলা রয়েছে, সেই বাসা থেকে একজন মানুষ কোনো কারণ ছাড়া 4 তলা থেকে লাফ দিয়ে পড়ে। কি ঘটনা, মানে ওইটা নিয়ে কি ধরনের ঘটনা শোনা যায় আপনাদের বাসাটা নিয়ে, একটু আমাকে যদি বলতেন। অ্যাকচুয়ালি আমাদের বাসাটা ঠিক এইরকম একটা কলোনি, TNT কলোনি, যেহেতু ওইখানে মানে যে প্রবলেমটা হয়েছিল আর কি, আমি যেটা শুনেছি, আমাদের বিল্ডিং এর 4 তলায় একজন লোক থাকতো, তার একটা ছেলে, সে তার ওয়াইফ এন্ড ছেলেকে নিয়ে থাকতো। একদিন রাত্রে কোনো কারণ ছাড়া সে হঠাৎ করে 4 তলা থেকে লাফ দিয়ে মারা যায়। তার কোনো ধরনের কোনো ঝামেলা কোনো ছিল না? ধরনের তার এমনকি তার ওয়াইফের সাথে ঝগড়া হয়নি, কিছুই হয়নি। সে জাস্ট আপনার সে রাত্রেবেলা খাওয়া দাওয়া করে দেন বসলো, দেন হঠাৎ কিছুক্ষণ পরে তার ওয়াইফ কোনো কাজ যেন বাইরে গেছিল, দেন সে এসে দেখে তার হাজবেন্ড 4 তলা জানলা দিয়ে লাফ দিয়ে সুইসাইড করছে। বাট এটা কি কারণে করছে কেউ বুঝতে পারে নাই। এবং তারপর থেকে কি আপনাদের ওই জায়গাটায় বা আপনার যে কলোনির কথা বলছেন, জি জি, সেখানে কি মানে উইয়ার্ড কোন এক্সপিরিয়েন্স মানুষ করে এরকম? হ্যাঁ, ওই 4 তলায় ইভেন মানে ভাইয়াদের কাছে যা শুনেছি, রাত্রেবেলা এমনও দেখা গেছে, আমার একটা ভাই আছে মানিক ভাইয়া, সে ঘুমিয়েছিল, সেম একই অবস্থা, করিডোর যেহেতু জানলা দিয়ে তাকালে বাইরে দেখা যায়, হঠাৎ সে দেখতে পারে যে রাত 2টা-2:30 দিকে হবে, কোন একটা শ্যাডো টাইপ, সাদা শ্যাডো তার জানলার সামনে দিয়ে হেঁটে চলে গেলে যে এরকম অবস্থা হয় কি, সে হেঁটে গেল, সে মনে করলো কেউ হয়তো বা হাঁটতেছে, বাট সে 5 মিনিট যাবত সেই ঘটনাটা অবজার্ভ করতেছে, আসলে কি এখানে কিছু একটা হয়েছে কিনা। কেউ যদি হেঁটে কোন রুমে যায় সে শব্দ শুনতে পারবে যে কেউ ঘরে ঢুকেছে, বাট অ্যাকচুয়ালি সে ওইখানে কাউকেই দেখতে পারেনি যে কেউ কোনো ঘরে গেছে, বাট শ্যাডোটা যে গেছে সেটা বুঝতে পারছে। তো এরকম 4 তলা অনেক উইয়ার্ড জিনিস হয়, এবং আমাদের বিল্ডিং এর ছাদে কেউ কখনো উঠে না। কেন ওঠে না? রাত্রেবেলা তারা মানে যারা 4 তলায় ছাদে থাকে, ছাদে ওঠার অ্যাকচুয়ালি কোনো ওয়ে নাই, বাট তা অনেকে মইটো ইউজ করে, কারণ অনেক পুরাতন বিল্ডিং মইটো ইউজ করে উঠে, বাট ছাদে যে কেউ রাত্রেবেলা উঠে কিছু করবে এমন না। অনেকে রাত্রেবেলা ছাদে শব্দ শুনতে পায়, যে ছাদে কেউ হাঁটতেছে বা ইট দিয়ে কোনো কিছু বাড়ি দিলে যেরকম একটা শব্দ হয় সেরকম শব্দ পায়। অনেকে রাত্রে ছাদে যে অবজার্ভ করছে, বাট এরকম কিছু পায়নি, বাট তারা যখন রাতে ঘুমায় 3টা-4টার দিকে এরকম শব্দ পায় তারা। এখন এই শব্দটাকে মোটামুটি যখন পায় তখন আপনি কখনো পেয়েছেন নাকি? আমি কখনো পাই না, তবে আমি ফিল করছি একদিন, বাট নিচে মানে রাত তখন কত হবে, 12:30-1টা হবে, কোরবানি ঈদের আগে হাঁটতেছিলাম, দেন ফিল করছি ছাদে কিছু একটা অন্তত আছে, যে এত রাতে ছাদে কেউ থাকার কেউ কথা না, এত রাতে ছাদে, বাট সেদিন আমি ফিল করছি কিছু একটা ছাদে অন্তত ছিল সেদিন। ওকে, আমাদের আরো একজন গেস্ট রয়েছে, আমরা একটু তার সাথে কথা বলি, এবং আমরা আপনাকে একটু ওখানে যেতে হবে। আমরা আরো একজন গেস্ট রয়েছে, আমরা তার নামটা একটু আপনার নামটা একটু প্লিজ বলুন। হ্যালো রাসেল ভাই, তারেক আমিন শ্যামলী থেকে। জি,
আপনার ঘটনা শুনি আমরা। রাসেল ভাই কোনটা, তিনটা বলছিলাম। আপনি একটা করে শুরু করেন। ওকে, রাসেল ভাই এই ঘটনাটা হলো অ্যাকচুয়ালি আমার বিল্ডিং এরই থাকে। আমার এক ভাই, বড় ভাই ইউএসএ তে থাকেন। তো ঘটনা হলো যে সে যখন ইউএসএ তে থাকতো, এটা 2014 মার্চের কাহিনী। আপনি একটা জিনের ঘটনা বলেছিলেন, সেটা আগে আমরা শুনি, ওটাকে শুনে আসি। ওকে, ঠিক আছে। এটা আমার স্যারের স্টোরি অ্যাকচুয়ালি। আমার স্যার ব্যারিস্টার খাজা ইকবাল। তো সে গাজীপুর থেকে একবার আসতেছিল, তো আস্তে আস্তে প্রায় 12টা থেকে 1টা বাজে। সে খুব নামাজি ব্যক্তি, 5 ওয়াক্ত নামাজ পড়ে। তো সে টার্গেট চিন্তা করলো যে আমি নামাজটা কমপ্লিট করি, কাজে হলে আমি নামাজটা বাদ দিব না। তার বিল্ডিং 20 তলা বিল্ডিং, তো 6 তলাতে সে মসজিদ থাকে ছোট করে, তো মসজিদে যায়। তো মসজিদে সে পুরো লাইটটা অন করে না, জাস্ট ডিম লাইট অন করে সে নামাজ পড়া শুরু করে। ফার্স্ট রাকাতে রুকুতেই যখন সে যায়, তখন হঠাৎ করে মানুষ রুকুতে গেলে তো পিছনের দিকে একটু নজর যাইতেই পারে। তো দেখে জাস্ট আলগাভাবে দেখে যে দুটা জৌবা পোড়া মানুষ, লাইক অ্যারাবিয়ান যেভাবে পরে ওরকম ক্রিম কালারের, বাট পুরা স্পষ্ট কিছু নাই, মোটামুটি বোঝা যায় যে তারাও তার মতো রুকুতে আছে। তো এটা বলার পর সিজদা করে 1 রাকাত নামাজ শেষ করার পর আবার যখন সেকেন্ড রাকাত শুরু করে, আবার যখন সে যায় রুকুতে, আবারও সেম দেখে তার সেম ভাবে রুকুতে আছে। তো এটা দেখার পর সে মোটামুটি শিওর তার পিছনে 2জন মানুষ আছে, এবং তার ভাষ্য মতে যে মানুষগুলা নর্মাল মানুষের অনেক বড়, 7 ফুটের মতো বা তার চেয়ে বেশি হইতে পারে। আমার স্যার নিজেও 6 ফুট লম্বা, তার চেয়ে অনেক লম্বা। তো সিজদা করে, সে সিজদাটা যখন শুরু করার পর সে একটু চোখটা বাকিয়ে দেখে যে আছে কিনা, দেখে যে ওরাও সিজদা করতেছে। করার পর সে সেকেন্ড সিজদাটা যখন যাবে, তখন সে নিজেকে ধরে রাখতে পারে না, সে প্রচন্ড ভয় পেয়ে যায়। সে তখন এটাই বলে, আমাকে যেটা বলছে যে আল্লাহ আমার মাফ করে দিও, আমি নামাজটা কমপ্লিট করতে পারতেছি না, আমার তুমি মাফ করে দিও বলে সে ঘোরার পর, যেটা সবচেয়ে এখানে ইন্টারেস্টিং যে পার্টটা, সে যখন ঘোরার পর সে তো ভয় পাই, সাথে যে দুটা সে পিছনে ছিল তারাও চমকে যায়। তারা মেবি তার কথা মতে তারা এক্সপেক্ট করতে পারে না যে উনি এভাবে নামাজটা ছেড়ে দিয়ে ভয়ে যে ঘুরে ফেলবে। তো তারাও চমকে যায়। সে যতটুকু বলে যে আমি ক্লিয়ারলি ফেস দেখি না অন্ধকারের ভিতরে, বা ফেস দেখা যাচ্ছে না, বাট দুটা শেপ অনেক লম্বা। তা উনি জাস্ট দুইটা শেপের মাঝখান থেকে খুব জোরে একটা দৌড় দিয়ে সে একদম 6 তলা থেকে সে 20 তলা, সে জাস্ট সে হার্টের রোগী। সে জাস্ট এত ভয় পেয়েছে যে জাস্ট বাসে তার রুমের ভিতরে চলে, সে দরজাকে বন্ধ করে জাস্ট কোন রকম ভাবে সে আত্মা পার করে। হ্যাঁ, আমি আপনাকে বলছিলাম জিনের ঘটনা, তার মানে জিন হাজির করা যে ঘটনাটা আপনি বলেছিলেন সেটা বলেছিলাম শুরুতে। যাই হোক, এখন আমরা শুনি ঘটনাটা। ওকে, ওই ঘটনা যেটা ছিল ভাইয়া, ওনার ইচ্ছা, উনি ইউএসএ তে থাকে, তো ওনার ইচ্ছা ছিল যে উনি জিন হাজির করবে। তো উনি নেটে ঘাটাঘাটি করে, ওয়েবসাইটের নামটা বললাম না, রাসেল ভাই। তো ঘাটাঘাটি করার পর সে একটা ওয়ে পায়। তো সেটি ট্রাই করে, যেটা আমি ট্রাই করব। তো তার রুম টুম সব দরজা জানলা আটকিয়ে দিয়ে, এবং নিয়ম যেটা ছিল, নিয়ম বলতে কি, যে কোনো ইলেকট্রনিক্স ডিভাইস থাকতে পারবে না, আর যদি থাকেও সেটা কখনো ফ্ল্যাগে কানেক্ট করা অবস্থা থাকতে পারবে না, বা চালু অবস্থায় কিছু থাকতে পারবে না, মোবাইল, টিভি, ফ্রিজ, এনিথিং। তো সে বসে। তো রাসেল ভাই পুরো প্রসিডিউর আমি বলতে যাচ্ছি না, কারণ অনেক বড়, বাট যেটা শর্টকাটে যেটা হলো যে লাস্ট একটা ওয়ে থাকে, যেটা হলো যে তার ব্যবহৃত করা কোনো আংটি, ঘড়ি, এরকম কিছু একটা সাদা পানির পাত্রে রাখতে হবে, ভিজিয়ে রাখতে হবে। তো কিছু সুরাতুরা প্রসিডিউর যেগুলো ছিল, ওগুলো ঠিক করার পরে, ওগুলো করার পরে সে চোখটা মেলে দেখে যে ওই আংটিটা তার ব্যবহৃত পানির উপরে ভাসতেছে, এবং সে সাথে সাথে ফিল করা শুরু করে রুমের টেম্পারেচার ঠান্ডা ছিল বাইরে প্রচুর, তো তার ভিতরে সে রীতিমতো ঘামাচ্ছে। তো সে বুঝতে পারছে রুমের ভিতরে কিছু একটা আসছে। তো এরপর যেটা ছিল যে একটা সাদা কাগজের নিজে উইকেন্ড, লাইক আমি যদি লেফট হ্যান্ড হই তাহলে আমার ডান হাত হবে, আমি যদি ডান হাত তাহলে আমার বাম হাত হবে। সাদা কাগজে সে লিখে নিজের একটা সিক্রেট কোশ্চেন লিখতে হবে, এমন কোন কোশ্চেন নিজের সম্পর্কে যেটা শুধুমাত্র সে জানে আর উপরওয়ালা জানে, থার্ড কেউ জানে না, মা বাবা ভাই বোন হোয়াট এভার কেউ জানতে পারবে না, এমন কোন সিক্রেট তার কোনো লাইফে সে কিছু করছে বা কোনো কিছু হোয়াট এভার, বা কোনো টাকা পয়সা সোনা দানা যদি কিছু চাইতে চায়, এরকম কিছু শুধু নিজের সম্পর্কে হয়ে যাবে, অন্য কারোর সম্পর্কে হওয়া যাবে না। তো ওই কোশ্চেনটা সে লিখার পর তারপর যেটা হয় যে চোখ বন্ধ করে, যেটা নিয়মটা থাকে যে চোখ বন্ধ করে উইকেন্ড দিয়া ওই সাদা কাগজটার ভিতরে রাউন্ড করে জাস্ট পেন্সিলটা ঘুরাবে, ততক্ষণ ঘুরাইতে হবে যতক্ষণ না পর্যন্ত পেন্সিলটা সে পড়ে না যায় খাতা থেকে যখন পড়ে যায় পেন্সিলটা সে চোখ খুলে আপনি দেখে একটা সিক্রেট কোশ্চেনের অ্যান্সারটা ওখানে লিখা, এবং এটা দেখে সে মোটামুটি সে খুব সাহসী, খুব যে ভয় পায় তা বলবো না, বা সে খুব সারপ্রাইজ হয়ে যায় যে সে কল্পনা করতে পারে না যে আসলে এরকম কোনো কিছু হবে। এবং এটার আরো নিয়ম হলো যে এই কোশ্চেনটা কখনো সে কাউকে শেয়ার করতে তো পারবেই না, এবং
এক সপ্তাহ রোজা এবং কোনো প্রকার মুখে দুর্গন্ধ আসে এরকম কোনো খাবার লাইক পেঁয়াজ, মরিচ, সিগারেট, স্মোক এরকম কিচ্ছু করা যাবে না। আসলে এটাই ছিল ওকে, তার মানে আপনি মোটামুটি উনি শিওর হয়ে গেছিলেন যে ওই ঘরের মধ্যে আসলে কেউ এসেছিল। কেউ এসেছিল, কারণ ওই কোশ্চেন শুধুমাত্র সে কোশ্চেনটা তো আমাকে বলে না, বলছে এই কোশ্চেন শুধুমাত্র আমি আর আমার উপর আলা জানে, আর কেউ জানে না এই সিক্রেটটা, শুধুমাত্র আমার নিজের সম্পর্কে। মানুষের সিক্রেট থাকে লাইফে এরকম অনেক সিক্রেট থাকে যেটা সে কাউকে রিভিল করে না, ইভেন তার ওয়াইফ কেউ বা হাজবেন্ড কেউ বলে না। অনেক সিক্রেট থাকতেই পারে, শুধুমাত্র সেই জানে। লাইক রাসেল ভাই ধরেন কথার কথা আমি একটা মানবিক থেকে 100 টাকা নিয়ে চলে গেলাম, কেউ দেখে নাই, ঠিক আছে, এরকম ব্যাপারটা, ঠিক আছে। হয়তো এটা আমি কাউকে বলিও না আজ পর্যন্ত, সিম্পল অনেক ব্যাপার হতে পারে, বাট হয়তো বা সে কাউকে বলেই না এরকম কোন কোশ্চেন। সে টোটালি মানে সারপ্রাইজ হয়ে যায় যে মানে সে কল্পনা, সে জাস্ট প্রথমে এটা ফান করে সে খুব সাহসী, বাট সে খুব ফান করে করছে, বাট পরবর্তীতে সে আসলেই বুঝছে যে না হয়। আপনার থার্ড স্টোরিটা কি ছিল জানো? ছোট্ট সব তো সব গল্প রাসেল ভাই। আর থার্ড স্টোরি যেটা ছিল, আমার এই সেম খাতা সরি ওই গাজীপুর ওনার ফার্ম হাউস থেকে আসতেছে, তো আসার পথে সে মোটামুটি উত্তরা রোডে ঢুকে নেয় ওই সাইডটাতে, পুবালি না পূর্বাইল, সরি পুবালি না পূর্বাইল, ওই এলাকাটায় ছিল পুবাইল, হ্যাঁ পুবাইল। রাতের বেলা তো আসতেছে ওখান থেকে রাসেল ভাই, তো সে গাড়ি চালাচ্ছে ফাঁকা রাস্তা অ্যাজ ইউজুয়াল, ওই সময় 120, 100 নর্মাল। আনএক্সপেক্টেডলি সে একটা জিনিস খেয়াল করলো যে চালাতে চালাতে দেখে একে তো হাইওয়ে, রং সাইড থেকে একটা বাস আসতেছে, এবং সে টোটালি টাসি খায় যে রং সাইড থেকে কেন এত বড় হাইওয়ে। বাসটা এত কুইকলি আসে, সেই সময় রীতিমতো ঘাবড়ে আসে, গাড়িটা মানে ব্রেক করে বাদিকে ঘুরে দেয়। তো বাদিকে যেটা দেয় যে গাড়ি অর্ধেক থাকে রাস্তাতে, আর অর্ধেক চলে যায় মাটিতে, আর বা পাশে ধান ক্ষেত সামখান যেগুলো হাইওয়েতে থাকে। তো গাড়ি তো ডিপার অন করা ছিল, সে গাড়িটার ব্রেক পুরোপুরি গাড়ি থামে না, গাড়ির সাথে 30 থেকে 40 কিলোমিটার স্পিডে সে মানে অ্যাক্সিডেন্টটা করে না, সে বেঁচে যায়। বাট দ্য থিং ইজ, সে যখন দেখে যে গাড়িটা পাস করে ফেলছে, সামনে দেখে একটা মানুষ, এমন না তো কোনো ভয়ের কিছু দেখছে, বাট একটা মানুষ বৃদ্ধ, সে গাড়িটা তার উপর থেকে উঠে দেয়, মানে তার উপর কন্ট্রোল করতে পারে না, সে আসলে কন্ট্রোল করতে পারে না। তো ঘটনাটা ভৌতিক এর জন্য রাসেল ভাই, সে উঠে যখন দেশে চিন্তা করছে সে কাউকে চাপা দিছে, অবাক করে বসে সে কনফার্ম তার উপর থেকে গাড়ি তুলছে। গাড়িটা যখন সে ব্রেক করে, থামায় না অ্যাকচুয়ালি, জাস্ট ব্রেক করে, আরো ব্রেক করে 10 স্পিডে নিয়ে আসে, রিভার মিরর তো দেখে যে ওই মানুষ এটা যাচ্ছে। স্যার রীতিমতো মানে কি বলা যায় যে অ্যাক্সিডেন্টের চেয়ে মনে এটাতে সে বেশি ভয় পাইছে, যে কি ব্যাপার, আমি তো ওনার উপর গাড়ি তুললাম, উনি পাস করলো কিভাবে আমার গাড়ির ভিতর থেকে, মানে কিভাবে পসিবল। তো এতটাই ভয় পাইছে যে পরে সবচেয়ে বড় কথা কি, সবসময় দেখা যায় রাসেল ভাই এগুলো ভ্যানিশ হয়ে যায়, ওটা কিন্তু ভ্যানিশ হয় না, ওটা যাচ্ছে। তো সে আর পরে পিছনে তাকায় না, সে চিন্তা করছে আমার বাসায় যাইতে হবে, এনিহাউ আমি ভয় পাইলে হবে না। আর সে নামাজি পরেশগার ব্যক্তি, তারপরে গাড়িটা সে ড্রাইভ করে বাসা পর্যন্ত চলে যায়, সামহাউ সে সার্ভাইভ করে, অ্যাক্সিডেন্টটা সার্ভাইভ করে, এটাও সার্ভাইভ করে। বাট তার কথা হলো যে আমি তার উপর থেকে ক্লিয়ার, আমি তো চালাইছি গাড়ি, আমি তো জানি তার উপর থেকে আমি গাড়িটা চালাইছি, বাট সে কিভাবে পাস করলো আমি কিছু জানি না। রাইট, আপনাকে অনেক ধন্যবাদ কথাগুলোর জন্য। আমি যেটা বলছিলাম যে এই যে একটা ঘটনা, ছোট্ট একটা ঘটনা, যে গাড়ির সামনে দিয়ে অনেকে অনেক কিছু দেখেন, অনেকে, আমি একটু আগে বলছিলাম যে আমরা কক্সবাজারে যাচ্ছি এবং সেখানেও এই রাস্তায় এরকম ঘটনা ঘটে যে হ্যাঁ, গাড়িটা কোনো কিছুর ওপরে রান ওভার করার পরে দেখা যায় যে সেই জিনিসটার আর কোনো হদিস পাওয়া যায় না। এখন ব্যাপারটা হচ্ছে যে সত্যি কথা বলতে কি, যে এতগুলো জায়গায় যদি একই ঘটনা ঘটে তখন আপনি সেই ঘটনাকে কি বলবেন? তারপরে যদি আপনি সেটাকে অবিশ্বাস করতে চান, ইটস আপ টু ইউ। আপনি ততদিন পর্যন্ত আসলে আপনার বিশ্বাস করতে যে কোনো ঘটনা খুবই কষ্টের, যতদিন পর্যন্ত আপনি নিজে এক্সপেরিয়েন্স না করবেন। কিন্তু আজকে রাতের বেলাতেই যদি আপনার এরকম কোনো ধরনের কোনো এক্সপেরিয়েন্স হয়ে যায়, যদি আজকে রাতের বেলাতে আপনি দেখেন যে সমস্ত ঘটনা আমরা আজকেও শুনলাম সেগুলো যদি একটু বলি, আজকে রাতের বেলাতে যদি আপনি হঠাৎ করে দেখেন যে হ্যাঁ, আপনার চোখের সামনে দিয়ে কিছু একটা জাস্ট সরে গেল, তখন আপনি কিন্তু বিশ্বাস করতে বাধ্য হবে যে হ্যাঁ, পৃথিবীতে এরকম প্যারানরমাল জিনিসপত্র আছে। আপনার যদি আজকে বাথরুমে আয়নায় যদি আপনার ছবি ছাড়া, আপনার ছায়া ছাড়া আরো কোনো ছায়া বা আরো কোনো ছবি যদি আপনি দেখে ফেলেন, তবে ডেফিনেটলি আপনার মনে হবে যে হ্যাঁ, পৃথিবীতে কিছু এরকম প্যারানরমাল ঘটনা ঘটেই থাকে। আপনার হঠাৎ করেই যদি মানে এরকম ধরনের কোনো একটা এক্সপিরিয়েন্স হয় যে আপনার খাটের নিচে কিছু একটা রয়েছে বা আপনার ছাদে কোনো একটা শব্দ পাচ্ছেন আপনি, তাহলে আপনি ধরেই নেবেন যে হ্যাঁ, পৃথিবীতে আসলেই প্যারানরমাল কিছুটা আছে। প্রথমে হয়তো আপনার এরপরেও আপনি যদি খুবই সাহসী হন বা আপনি যদি খুবই এরকম মনে হয় যে না, এরকম কোনো ঘটনা না, মানে আপনি যদি খুবই বিপক্ষে হন, তাহলে আপনার প্রথম দিকে হয়তো কিছু সন্দেহ হবে এবং আপনি হয়তো খোঁজ খবরও নিতে পারেন যে আপনার এটা কোনো হ্যালুসিনেশন কিনা বা অন্য কোনো কিছু কিনা। কিন্তু একটা পর্যায়ে যে যদি আপনি দেখেন যে না, আপনি সেই সময় একদম পুরোপুরি সজাগ ছিলেন, তারপরে কোনো একটা ঘটনা ঘটেছে, তখন আপনাকে কিছু বিশ্বাস করতে বাধ্য হতে হবে।
মুশকিলটা হয় তখন আপনি যে ঘটনাটা বলবেন সবাইকে আপনার ঘটনাটা, সেটা যদি কেউ বিশ্বাস না করে। তো আমাদের মাঝে মাঝে এরকম পরিস্থিতিতে পড়তে হয়। যাই হোক, বেল্লাল খান আমাদের ফেসবুকে লিখেছেন নাইস ভূত এফএম। আমাদেরকে এছাড়া দেখতে পাচ্ছি যে এমডি ফিরোজ ইসলাম আমাদেরকে লিখেছেন এবং ভূত এফএম এবং আমাদেরকে তিনি যে পরে যেটা লিখেছেন সেটা আমি আসলে এখানে পড়তে চাচ্ছি না। আমাদেরকে রকস্টার রাকিব SMS করেছেন এবং তিনি বলছেন, হাই ভাই, আমি রাকিব সাউথ আফ্রিকা থেকে তোমাদের শো শুনছি। থ্যাংকস ফর বিং উইথ আস, এবং আশা করছি যে আপনি আমাদের সাথে এনজয় করছেন এবং তিনিও আশা করছেন যে তার SMS-টা পড়া হবে। আমি পড়ে ফেললাম। আসিফ সোহান আমাদের SMS করেছেন এবং সুমন ভাইয়ের জন্য দোয়া করেছেন, তিনি সবার কাছে দোয়া চেয়েছেন। আমাদেরকে এমডি ফিরোজ ফেসবুকে লিখেছেন এবং লিখেছেন যে দূর থেকে আচ্ছা এটা আমি বুঝি নাই অবশ্য। আমাদেরকে এছাড়াও আমাদেরকে এছাড়াও দেখতে পাচ্ছি যে আমাদেরকে আরো অনেকে লিখেছেন। ফারহান খান লিওন আমাদের লিখেছেন এবং আমাদেরকে এছাড়াও এখানে অনেকেই এখানে লিখছেন এবং লিখেছেন যে, যেমন হচ্ছে জিলান খান লিখেছেন যে স্টোরিগুলো অসম। আমাদেরকে অঞ্জন দে লিখেছেন একটু একটু ভয় লাগছে। আমাদেরকে নাফিস নিবিড় লিখেছেন অনেক মজা পাচ্ছেন তিনি। আমাদেরকে এছাড়াও রুবেল হোসেন জীবন লিখেছেন যে কথা কম বলে ঘটনা বেশি বলতে। আমাদেরকে ফারহান খান লিওন আবারও লিখেছেন এবং অনেকে এখানে লিখছেন, আপনিও দেখতে পারেন। আমাদেরকে লিখেছেন এমডি ফিরোজ ইসলাম যে ভাই ভয় চাই। আমাদেরকে এছাড়াও দেখতে পাচ্ছি ফরিদ খান SMS করেছেন, SMS না, এখানে ফেসবুকে কমেন্ট করেছেন এবং আমাদেরকে এছাড়াও তিনি বলছেন যে ঘটনাটা তিনি একটু আগে শুনেছেন, সেই ঘটনাটা মানে সাকিব ভাই এবং জীবন ভাই যখন ছিলেন তখন সে ঘটনাটা আগেও তিনি একবার শুনেছেন। হ্যাঁ, আমার কাছে মনে হয় যে সুমন ভাই একটা সময় এটা বেশ বড় করে বলেছিলেন, সেটা আমার মনে আছে একটু একটু। সিনা আমাদের লিখেছেন মুক্তাগাছা থেকে এবং পুরো পরিবার তারা ভূত এফএম শুনছেন। নাফিস এবং মিম খুলনা থেকে লিখেছেন ঘটনাগুলো খুব ভালো লাগছে তার কাছে এবং ভূত এফএম তার কাছে নেশার মতো মিশে আছে তার লাইফে। ওকে, এবং ফ্রাইডে গুলো আসলে অন্যরকম হয় সেটাও লিখেছেন। নিরয় ধানমন্ডি থেকে লিখেছেন এবং তার কাছে ভয় লাগছে। আমাদেরকে এছাড়াও সালাউদ্দিন চট্টগ্রাম থেকে লিখেছেন তার সায়েন্স এক্সাম প্রে করতে বলেছেন। আমাদেরকে এছাড়াও দেখতে পাচ্ছি যে ডার্ক কিং আকিব আমাদেরকে SMS করেছেন। আমাদেরকে MC হাসিব SMS করেছেন এবং তিনি বলছেন আমার SMS পড়া হয় না কেন, এই যে আপনার SMS পড়ে ফেললাম। আমাদেরকে এমনিতে সবাই কথা কম বলতে বলছেন, এর মধ্যে যদি আপনার SMS পড়ি সবার তাহলে তো খবরই আছে আমার। আমাদের গিয়াসুদ্দিন লিখেছেন হ্যালো রাসেল ভাই, এবং গিয়াসুদ্দিন লিখেছেন যে কক্সবাজার রোডে তিনি বলছেন যে কক্সবাজার রোডের ছাড়া জবা গানের অনেক ঘটনাগুলো আমি যাবো গানের আমি ঠিক বুঝতে পারলাম না আপনার SMS-টা। সরি আপনি স্পেলিংটা ঠিক করে লেখেন তাহলে আমরা বুঝতে পারবো। আমাদেরকে এছাড়াও লিখেছেন দেখতে পাচ্ছি টিজে শিখ নোবেল পুরান ঢাকা থেকে এবং অনেকদিন পর তিনি জয়েন করেছেন ভূত এফএমে এবং তার SMS পড়তে বলেছেন, আমি পড়ে ফেললাম আপনার SMS। মেহেদি 69 আমাদের SMS করেছেন। এছাড়াও দেখতে পাচ্ছি আরিফ SMS করেছেন আমাদেরকে মিম খুলনা থেকে। আমাদেরকে সামিহা SMS করেছেন, দোয়া চেয়েছেন JSC পরীক্ষার জন্য। ডক্টর কাজী শিশির খিলক্ষেত থেকে আমাদের SMS করেছেন। আমাদেরকে SMS করেছেন রাহাত আল মিম বনশ্রী থেকে এবং লাস্ট 2 উইক তিনি বলেছেন যে 2 উইক নিয়ে যে স্টোরিগুলো শোনানো হয়েছিল সেরকম স্টোরি আরো শোনানো গেলে ভালো হতো। ওকে, আমাদেরকে আরো অনেকে SMS করছেন। আপনি যদি SMS করতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি FORTI ফুর্তি স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 940 নাম্বারে। যদি আমাদের ইমেল করতে চান তাহলে আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm which is BHWTFM@radioforti.fm। আমাদের ফেসবুক ফ্যান পেজের অ্যাড্রেস হচ্ছে www.facebook.com/radio.furti www.facebook.com/bhutfm.russell। তো আমরা একটা ছোট্ট বিরতিতে যাব। অনেকক্ষণ ধরে কিন্তু বলেছি আমরা মোটামুটি 45 মিনিটের মতো ব্রেক নিয়ে নিই। একটা ব্রেক নিব এবং ব্রেকের পর আবারও ফিরে আসছি এবং একটা ছোট্ট একটা অডিও ক্লিপ থাকবে বোধহয় না, এবার আমাদের একটা অডিও ক্লিপও আছে যেটা মাসুম আপনাদের জন্য রেডি করে রেখেছে একদম, সো সেটাও শুনতে পাবেন। স্টে টিউনড টু রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। Fam, the night comes alive. হ্যালো, আসসালামু আলাইকুম রাসেল ভাই। আমি জানি আপনি সবসময় ভালো দলে থাকেন। রাসেল ভাই, আমি প্যারিস থেকে বলছিলাম। আমি হচ্ছি রনি। আমার নিজের সাথে একটি ঘটনা ঘটে যেটি আমি হয়তোবা তখন আমার বয়স 12 কি 14।
যখন ছোট ছিল বাংলাদেশে, তখন আমি একদিন আমি সরাসরি আমার ঘটনায় যাই। ঘটনাটা হচ্ছে 14 বছর বয়স সম্ভবত, তখন আমরা আমার নানু বাড়ির পাশে থাকতাম। তো এটা হচ্ছে একটা মফস্বল টাইপের। তো আমার নানুদের বাসা থেকে আমাদের বাসা ছিল মনে করেন 100 গজ বা 150 গজ দূরত্ব। তো যথারীতি আমাদের এখানে একদিন কারেন্ট ছিল না, তো আমি নানুর বাসায় যাচ্ছি বাসা থেকে। তো বাসায় গেলাম, নানুর বাসায় যে আমি কাজ শেষ করে কাজে গেছিলাম, কাজ শেষ করে আমি আবার বাসায় আসছিলাম। তো আমাদের বাসায় আসার সময় পুকুর পাড় দিয়ে আসতে হয়। আমি পুকুর পাড় দিয়ে তখন নিজের মনে ছোট মানুষ ছিল, গান গাইতে গাইতে আসছিলাম। হঠাৎ করে আমার মনে হলো পুকুর পাড়ে যে আমি কোনো পুকুর পাড়ে হাঁটছি না, আমি হয়তো বা হাঁটছি কোনো এমন একটি জায়গায় যেখানে শুধুমাত্র আমি একা, এবং আমি একটু কোনো অন্ধকার কোনো সুড়ঙ্গ বা কিছুর মধ্যে দিয়ে হাঁটছিলাম। তো আমার মনে তখন কোনো কিছু নেই, এত অন্ধকার ছিল। তো হঠাৎ করে মনে হলো আমার মাথার উপর দিয়ে কিছু একটা ঠান্ডা বাতাস দিয়ে বয়ে গেল। তা আমি আমার মতো হাঁটছি, ভাবলাম যে বাতাস, কিন্তু দেখছি পুকুরের চারপাশে অনেক গাছ ছিল, গাছের চারপাশে আমি তাকালাম, তাকিয়ে দেখলাম কোনো গাছের পাতা বা কোনো কিছু ডালপালা কিছু নাড়াচাড়া করছে না। তো তখন আমি একটু ভয় পেলাম। সেম আবার দেখলাম, আবার সেই বাতাসটা গেল, এবং আমার তখনই মনে হলো আমি এমন একটা জায়গাতে হাঁটছি যে আমাকে কেউ একটু ধরতে আসছে। তখন এটা বলে আমি এত ভয় পাই, তো আমি দৌড় মেরে ঘরের দরজার সামনে যাই, আমি পড়ে যাই, সেন্সলেস হই। পরে আমাকে আম্মু ঘর থেকে বেরে বাসায় নিয়ে আমাকে চোখে মুখে পানি দিয়ে সেন্সে আসলাম। তখন আমি দেখলাম আমি বাসায়। এবার আম্মু জিজ্ঞেস করলো কি হলো, তা আম্মুকে পুরো ঘটনা বললাম। ঘটনাটা কিন্তু এখানে শেষ নয়, এখানে শেষ হলে হয়তো বা ভালো হতো। তো যাই হোক, আমি আম্মাকে এগুলো বললাম। আম্মু বললো না, এটা কিছুই না, তুমি হয়তো এমনি ভয় পেয়েছো, কিছু যায় না, তোমার মাথা কিন্তু কিছুই না। তো যথারীতি আমি ওই রাতে ঘুমালাম। তো ঘুমের মধ্যে আমার মনে হচ্ছে যেন ওই যে বাতাসটা আমার বুদ্ধি গেল, এটা একটা বিশাল একটা বাদুর টাইপের কিনা আমি জানি না, একটু আমি দেখিনি। আমাকে মনে হচ্ছে ওই জিনিসটা আমাকে কোলে করে আমাকে নিয়ে যাচ্ছে। তো নিয়ে যাচ্ছে, তখন আমি হঠাৎ করে চোখ খুলে দেখে আমার ঘুম ভাঙলো। ঘুম ভেঙে দেখলাম যেটা আমার পিঠের মধ্যে যে মানুষ যদি একটা নবজাতক শুদ্ধ শিশুকে যদি কোলে তুলে নেয়, তখন আপনার সে বা একটা মানুষ যদি তুলে নেয়, তার হাতটা যদি এমন শক্ত হয় এবং যে চাপ দিয়ে ধরে, তাহলে তার যেমন আঙ্গুলটা পিঠে ছাপ বসে যায়, আমার কিন্তু ঠিক সেম পিঠে ছাপ বসে গেল। পরে আম্মুকে দেখালাম, পরে আম্মু ব্যাপারটা দেখলো, ঘুম থেকে আমার রুমে এসে দেখলো, দেন আম্মাকে সব বললাম। আম্মা বলে না, এটা তোমার ভুল, ঘুমের শব্দ জানো। তাহলে আমার পিঠে দাগটা কিসের? আম্মা তখন পরে একটু আশ্চর্য হলো যেটা কি হলো। তো তারপর দিন যথারীতি আমরা মাদ্রাসায় পড়তাম, তো মাদ্রাসার হুজুর বললো ঘটনা। মাদ্রাসার হুজুর একটু ঝাড়ফুঁক করে দিয়ে আমাকে বললো যে এটা কিছুই না। সে যখন আসতেছিল পুকুর পাড় দিয়ে, হুজুরকে কিন্তু আমি বলিনি যে আমি এর আগের দিন রাতে আমি ভয় পেয়েছি পুকুর পাড়ে আসার সময়। হুজুর বললো যে হ্যাঁ, সে কালকে রাতে পুকুর পাড় দিয়ে যাচ্ছিল, তখনই একটা জিনও যাচ্ছিল, বাট সে জিনের পথে এসে মাঝখানে দাঁড়ায়। হ্যাঁ, পথে দাঁড়ানোতে তার একটু ডিস্টার্ব হওয়াতে সে তার কোনো একটা ক্ষতি করতে চাইছিল। হ্যাঁ, পরবর্তীতে হুজুর আমাকে একটা তাবিজ দেয়, এবং এই তাবিজটা আমাকে টানা 39 দিন পরে রাখতে বলে, কারণ এই জিনটা ছিল আমাদের বাড়ির আশপাশে থাকতো। পরে আমি তাবিজটা 39 দিন পরেছিলাম, আর ইভেন আমাকে পর 39 দিন পর হুজুর আবার পানি পড়া দিল এবং আমাকে একটু ঝাড়ফুঁক করে দিল। এরপর থেকে আমার সাথে কোনো ঘটনা হয়নি। এই ছিল আমার ঘটনা, ভালো লাগলে শেয়ার করবেন। Bhoot FM. The night comes alive. ইয়েস, দ্য নাইট কামস অ্যালাইভ উইথ গ্রামীণ ফোন শুনছেন সবসময় রেডিও ফুর্তি, আর চলছে ভূত এফএম। এবং আপনারা সবাই জানেন যে ভূত এফএম এখন অন্যরকম উইথ গ্রামীণ ফোন। এবং সেই সাথে আপনাদের একটা খবর জানিয়ে দিই, সেটা হচ্ছে যে এই উইকে আমরা একটা খবর আপনাদেরকে দিচ্ছি যে আমরা খুব দ্রুত আমরা যেতে চাই কক্সবাজারে। এবং সেই জন্য আপনাদের যেটা করতে হবে, কক্সবাজারে যে সমস্ত ঘটনাগুলো রয়েছে এবং কক্সবাজারবাসী যারা রয়েছেন, তারা বেশি বেশি করে এই এক সপ্তাহ অর্থাৎ এই শুক্রবার থেকে আগামী সপ্তাহের মধ্যে ঘটনাগুলো পাঠিয়ে দিন। যে ঘটনাগুলো আপনাদের জানা রয়েছে সেই ঘটনাগুলো আমাদের কাছে পাঠিয়ে দিন, এবং আমরা সেই ঘটনাগুলো আপনাদের পাঠানো ঘটনাগুলো যারা পাঠাবেন এবং যারা সিলেক্টেড হবে যে সমস্ত ঘটনাগুলো, সেই ঘটনাগুলো নিয়ে আমরা তারা সরাসরি জয়েন করতে পারবেন আমাদের সাথে। এবং কক্সবাজার থেকে তারা যারা সিলেক্টেড হবেন তারা সরাসরি আমাদের সাথে পার্টিসিপেট করতে পারবেন ওই দিন, এবং আমরা সরাসরি সেইখানে গিয়ে লাইভ করব আপনাদেরকে নিয়ে। আর কারা পারবেন, আরেকটা গ্রুপ আমরা নেব, সেই গ্রুপটা অবশ্যই আমাদের সাথে কক্সবাজার যেতে পারবেন, ঢাকা থেকে হোক বা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে হোক না কেন। এবং সেই জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে বন্ধু গ্যারাজের যারা আছেন তাদেরকে আমরা নিতে চাই, এবং এই ট্যুরে যদি আপনি জয়েন করতে চান তাহলে সাইন আপ করুন ভূত www.bondhugarage.club। আমি স্পেলিংটা বলে দিচ্ছি, www.bondhugarage.club। এবং
আপনারা অবশ্যই এখানে এই মানে পার্টিসিপেট করতে পারবেন এবং যাদের ঘটনা সিলেক্টেড হবে তারা ডেফিনেটলি আমাদের সাথে চলে যাবেন কক্সবাজারে। সো বুঝতেই পারছেন যে সেখান থেকে আমরা করতে যাবো। কক্সবাজারে অনেক ঘটনা রয়েছে এবং আপনারা জানেন যে কক্সবাজার শহরটা মানে বিচের কিছু কিছু জায়গা রয়েছে যে সমস্ত জায়গাগুলো অনেক বেশি হন্টেড, কিছু কিছু রাস্তা রয়েছে যে জায়গাগুলো অনেক বেশি হন্টেড। আমরা সেই সমস্ত জায়গায় যেতে চাই এবং সেই সমস্ত জায়গা থেকে সরাসরি ভূত এফএম সম্প্রচার করতে চাই। আমাদের সাথে আরো একজন অতিথি আছেন, আমরা তার ঘটনা শুনবো। আপনার নামটা একটু প্লিজ বলবেন এবং আপনি কোথা থেকে এসেছেন? ধন্যবাদ রাসেল ভাইয়া। আমার নাম আরাফাত ইসলাম, আমি মিরপুর 1 থেকে আসছি। আচ্ছা, আপনি বলছিলেন যে আপনার মামির সাথে একটা ঘটনা ঘটে গেছে, যে ঘটনাটা বেশ ভয়ঙ্কর। আমরা শুনি ঘটনাটা। হ্যাঁ, আমার মামির সাথে ঘটনাটা এখন বলতেছে। আমার মামি তার 2টা বাচ্চা, একটা মেয়ে একটা ছেলে। তো মেয়েটা অনেক বড় আর ছেলে ছোট। তো ছেলে আর মেয়েকে নিয়ে সে মানে স্কুলে ছুটি হয়েছে, তার কারণে তার বোনের বাসায় বেড়াতে গেছে। তো সে বোনের বাসায় বেড়ানোর পরে এখন সবাই মিলে বিকালে ঘুরতে বের হয়েছে। তো অনেক ঘোরাঘুরি করার পরে এখন নাস্তা পানি করার পরে সন্ধ্যা থেকে যখন আসে তারা মানে বাসায় ফেরে, তখন ভাজা পোড়া কেনে আর কি, যে চপ সিঙ্গারা পুরি এগুলো কেনে। তো কেনার পরে যখন মানে বাসা থেকে রওনা দেয় তখন মামি মানে বুঝতে পারে যে মামির সাথে আর কি কেউ আসতেছে, মানে ফিল করছে, উনি ফিল করেন যে উনি শুধু ফিল করে যে মানে ওনার সাথে কিছু একটা আসতেছে, অদৃশ্য কিছু একটা। তো মামি যখন সিঁড়ি দিয়ে উপরে ওঠে তখনও ফিল করে, বাট মামি ঘরের ভিতরে ঢোকে, তারপরে মামি একইভাবে ফিল করতেছে, বাট মামি মানে কিছু মনে করতেছে না। তো মামি, কারণ মামি হচ্ছে অভ্যস্ত, মামির সাথে অনেক কিছু ঘটছে এর আগে। তো মামি খাওয়া দাওয়া করে, ওদের সাথে আড্ডা মারার পরে রাতে যখন ঘুমাতে যায় তখন মামি ছেলেকে নিয়ে ঘুমাতে যায় আর মেয়ে অন্য রুমে ঘুমায়। তো মামির ছেলেকে নিয়ে ঘুমায়, বিছানায় শোয়ার পরে মামির ছেলে ঘুমিয়ে যায়। ঘুমানোর পরে এখন মামি কিছুক্ষণ মানে কিছু রাত বেশি হওয়ার পরে মামি যেটা ফিল করে সেটা হচ্ছে মামির বেডের চারপাশে যদি কেউ মানে হাঁটে, মানে এমন একটা শব্দ মামি ফিল করতেছে। তারপরে মানে যতই রাত বেশি হয় ততই হাঁটার শব্দটা একটু দ্রুত হচ্ছে। তো মামি ভয়টা কাটানোর জন্য বলে যে মানে তার ছেলেকে বলে, ওয়ালিদ তুই কি ঘুমাইছিস? কিন্তু মামি জানে তার ছেলে অনেক আগে ঘুমাইছে, মানে কথা বাই করার জন্য কথাটা বলে। তো এই কথাটা বলার পরে আস্তে আস্তে হাঁটার শব্দটা কমে আসে, ঘুমতে ঘুমতে একসময় নাই হয়ে যায়। তখন মামি আর কি মানে মনে করে যে এখন সমস্যা হবে না, এখন আমি ঘুমাসে যাই। তো আমি তখন ঘুমাসে যাচ্ছে, এমন সময় মামি যেটা আর কি টের পাই যে মামির মানে মাথা নিচে যে বালিশটা রয়েছে সেই বালিশটা যদি কেউ মানে কামড়ে খায়, মানে এমন একটা শব্দ হচ্ছে, তোলা বের হচ্ছে। তো মামি এই শব্দটা শোনার পরে প্রচন্ড পরিমাণে মামি ভয় পেয়ে যায়। মামি এখন চিৎকার করবে না কি করবে আমি বুঝতে পারতেছে না। তখন মামি একটু মানে নামাজ পড়ে দোয়া দুরুদ জানে, তো মামি দোয়া দুরুদ পড়ে চারপাশে ফু দেওয়ার পরে আস্তে আস্তে কমে আসে, মানে সমস্যাটা কমে আসে, মামি ভয় কমে আসছে। পরে মামি ঘুমাসে যায়। ঘুমাসের পরে সকালে উঠে যেটা দেখে মামি, তার বিছনা টিছনা সবকিছু ঠিক আছে, আশেপাশে সবও ঠিক আছে, বাট তার ছেলে বিছানায় নাই। সে একটু চিন্তিত হয়ে যায়। তারপরে ওঠার পরে যেটা দেখে খাটের নিচে তার ছেলে আছে। তারপরে মামিকে আমি জিজ্ঞেস করি, মামি আপনার মানে বালিশের কি হয়েছিল? পরে মামি বললো বালিশে কোনো সমস্যা হয়েছিল না, আমাকে ভয় দেখানোর জন্য মানে আর কি এরকম করছিল যে বালিশ খাচ্ছে, এরকম শব্দ হচ্ছে। আচ্ছা, এটা ছিল আমার সাথে ঘটা। ওকে, এটা ছিল আপনার ঘটনা এবং সেই ঘটনাটা আমরা এতক্ষণ শুনলাম। আমাদের কাছে আরো অনেকেই এখানে ঘটনা পাঠান এবং আমি একটা জিনিস বলবো যে অনেকে আমাদের বলেন যে আমরা মানে আমি কোনোদিন জীবনে কোনো কিছু এক্সপেরিয়েন্স করিনি, তো মানে এক্সপেরিয়েন্স করতে চাই। আসলে ব্যাপারটা হচ্ছে কি, আপনি যদি কোনোদিন কোনো কিছু নাও দেখেন, হঠাৎ করে অন্ধকারে আপনি কোনো একটা কিছু হঠাৎ করে ফিল করে ফেলতে পারেন। মানে হঠাৎ করে, আমার যেমন আজকে আমার কখনো কিন্তু এরকম হয় না, আমি যখন স্টুডিওতে আসছিলাম তখন হঠাৎ করে অন্ধকারে আমার মনে হলো যে এখানে কিছু একটা আছে বা হঠাৎ করে কিছু একটা দেখবো। এই যে একটা অনুভূতি, এই যে একটা মানে মনে হওয়া হঠাৎ করে, এইটা কিন্তু আমাদের হঠাৎ করেই অনেক বেশি ভয় দেখায়। এবং তারপরে আমি কি দেখবো না দেখবো এটা পুরোপুরি আমার উপরে ডিপেন্ড করছে, আমি দেখতেও পারি নাও দেখতে পারি। আমি কিছু SMS পড়বো, তবে তার আগে আরো একটা ঘটনা আমি আপনাদের শোনাতে চাই, যে ঘটনাটা একজন লিখে পাঠিয়েছেন। আমি জানি না যে এই ঘটনাটা এর আগেও পড়া হয়েছে কিনা, আই হোপ পড়া হয়নি, আর যদি হয়েও থাকে আমার মনে হয় যে ভালো লাগতে পারে আপনাদের। হ্যাঁ রাসেল ভাই, আপনি কেমন আছেন বলবো না, কারণ আমি জানি আপনি সবসময় ভালোর দলে। আমি নাটোর থেকে সোহান বলছি। আমি সময়ের অভাবে স্টুডিওতে আসতে পারলাম না। আমার জীবনে ঘটে যাওয়া একটা ঘটনা পাঠালাম, ভালো লাগলে ভূত এফএমের শ্রোতাদের পড়ে শোনাবেন। ঘটনাটি 2012 সালের এপ্রিল মাসে ঘটে, তখন আমি নাটোরে থাকতাম। একদিন আমি আমার গ্রামের বাড়ি যাচ্ছিলাম। আমার নাটোর থেকে 20 কিলোমিটার দূরে আমার বাড়ি। তারপর যোগাযোগ ব্যবস্থা তখন ভালো ছিল না, মোটামুটি 2.5 কিলোমিটার রাস্তা হেঁটে যেতে হতো। আমি যখন বাস থেকে নামি, সন্ধ্যার একটু অন্ধকার, এমন সময় প্রচন্ড ঝড় শুরু হয়। আমি তখন একটি মসজিদে
আশ্রয় নিই। ঝড় থামে রাত 9টায়। আমি আমার গ্রামে যাবার মতো কোনো মানুষ পাবো না এটা আমি জানতাম। তারপরও আমি বাড়ির উদ্দেশ্যে রাস্তা ধরলাম। প্রচন্ড ঝড় বৃষ্টি, রাস্তা দেখা যাচ্ছিল না। বৃষ্টির আলোতে মাঝে মাঝে যা রাস্তা দেখা যাচ্ছিল। আমার মনে তখন খুব ভয়, কারণ আমি জানি না আমি বাড়ি ফিরতে পারবো কিনা। কারণ আমার বাড়িতে দুটো কবরস্থানের পাশ দিয়ে যেতে হয় এবং এটি শ্মশানের ওপর দিয়ে যেতে হবে। আমি মনে মনে বিভিন্ন দোয়া পাঠ করছি আর হাঁটছি, কারণ সামনে একটা কবরস্থান। এমন সময় বিদ্যুতের বিজলির আলোতে আমি দেখি যে আমার সামনে দুজন মানুষের মতো দেখা যায়। আমার তখন ভয় লাগে। আমি হাঁটতে থাকি এবং তাদের পায়ের দিকে খেয়াল করি, কারণ আমি শুনেছিলাম যে জিনদের পা বা এরকম কিছু অ্যাবনর্মাল কিছু যদি হয় তাদের পা নাকি মাটি স্পর্শ করে না। আমি কাছে গিয়ে দেখি একটি লোক তার ছোট এক ছেলেকে নিয়ে টয়লেটের একটি স্ল্যাব এবং একটি পাট, অর্থাৎ পাট শব্দ যেটা দিয়ে গ্রামে টয়লেট তৈরি করা হয়, বাঁশ দিয়ে কাঁধে করে নিয়ে যাচ্ছে। তাদের পেয়ে আমার একটু ভালো লাগলো। তারপর লোকটি আমাকে বলল যে ভাই, আমার ছেলে ছোট, সে পারছে না, আপনি একটু ধরবেন ভাই। আমি কিছু না বলে স্যান্ডেল ছেলেটির হাতে দিয়ে সেটি আমার কাঁধে নিলাম। একটা কবরস্থান পার হলাম। একটু পরে লোকটি বলল, ভাই এখানে আমার বাড়ি। আমি সেটি কাঁধে থেকে নামালাম এবং লোকটির দিকে তাকালাম। লোকটি আমাকে বলল, তুমি আমার বাড়িতে থাকো। আমি বললাম যে না, জানি না কেন যেন আমাকে শুধুই বাড়ির দিকে টানছে। সামনে নদীর ধারে শ্মশানের পাশে হরি মন্দির, যাকে হরির বাড়ি বলা হয়। রাসেল ভাই, আমি আজ লেখার সময়ও আমার সেদিনের কথা মনে পড়ে গায়ের লোম দাঁড়িয়ে যাচ্ছে। শ্মশানের দিকে যখন আমার চোখ যায় তখন আমি বিচির আলোতে দেখি শ্মশানে কিছু লোক এবং আলো জ্বলছে। আমি মনে করলাম হয়তো মানুষ মারা গেছে, পোড়ানো হচ্ছে। আমার কাছে তখন মোবাইল ছিল না যে আমি কারো কাছে কল করব। আমার মন তখন সামনে যাওয়ার সাহস পাচ্ছে না। আমি কি করব, যেতেও পারছি না, পেছনেও আসতে পারছি না। তারপরও আমি সামনে হাঁটা দিলাম এবং অনেক সাহস নিয়ে শ্মশানে উঠলাম। তখন আমি কোনো মানুষ বা আগুন কিছুই দেখতে পেলাম না, চারিদিকে শুধু অন্ধকার। এমন সময় আমার পা থেমে যায়। বিচির আলোতে দেখি একটি কাঁথা, একটি মাদুর ও একটি বালিশ। একটু উঁচুর ওপরে একটি মাটির ওপর কলস। আমার সারা গা দিয়ে শুধু ঘাম ঝরছে। হঠাৎ খেয়াল করলাম আমার মাথার উপরে বটগাছে কেমন একটা শব্দ হচ্ছে এবং আমি তা যে শব্দ যে বর্ণনা সেটা আমি ভাষায় ব্যক্ত করতে পারবো না। হঠাৎ আমি খেয়াল করি যে আমার পেছনে মনে হয় অনেক মানুষ ফিসফিস করছে। আমার শরীর তখন মনে হচ্ছিল পাথরের মতো হয়ে গেছে। আমি হাঁটলেই আমাকে কেউ ধরে ফেলবে। আমি মোটামুটি 10 মিনিট সেখানে স্থির দাঁড়িয়েছিলাম এবং দোয়া পড়ছিলাম। তারপর হাঁটা শুরু করলাম। কিছু দূর হেঁটে একটি জলা ছিল। আমি জানতাম যে জলা পার হলে আর কেউ আমার কাছে আসতে পারবে না। আমি হাঁটছিলাম আর পেছনে বিভিন্ন ধরনের শব্দ হচ্ছিল এবং আমাকে পেছনে তাকানোর জন্য বলা হচ্ছিল, কিন্তু তাদের কথাগুলো ছিল অনেকটা অন্যরকম, একটা বিকৃত একটা স্বরে তারা কথা বলছিল। আমার মনে হচ্ছিল যে পেছনে তাকাই, আর আবার মনে হচ্ছিল যে আমার তো কোনো ক্ষতি হচ্ছে না, আমি পেছনে তাকাবো কেন। আমি হালকা চোখ আড়াল করি এক সাইডে, দেখি যে কিছু নাই। আমার জলার কাছাকাছি এমন সময় দেখি যে আমার সামনে একটি বিরাট কালো কি যেন দুই দিক থেকে 2 হাত দিয়ে দাঁড়িয়ে আছে। আমি ওপরে তাকাইনি, কারণ তার চেহারা দেখলে হয়তো সহ্য করতে পারবো না। শুধু একটু ডানে বামে খেয়াল করে আমি হাত কতদূর খেয়াল করি, তার হাত কতদূর তা আমার দৃষ্টিতে পড়েনি। আমি কিছু দোয়া পড়ি এবং সে যা বলে যে আমাকে অতিক্রম করে যা দেখি তোর কেমন সাহস। এমন পর্যায়ে আমি কি করব বুঝতে পারছিলাম না। আমার সমস্ত শরীর তখন ভেজা। আমার জীবনের মায়া ত্যাগ করে আল্লাহর নাম নিয়ে আমি তার শরীরের নিচ দিয়ে চলে আসি। তখন সে আমাকে পেছন থেকে বলে যে আমি কোন একটা কারণে আজকে বেঁচে গেছি এবং সামনে আর কোনো বিপদ নেই। তারপর বাড়িতে যাই এবং মায়ের মুখে জানতে পারি আসলেই সেদিনে একটি মানুষ মারা যায় এবং তাকে বিকেলে পোড়ানো হয়। মা আমাকে সেদিন রাতে কিছু খেতে দেয়নি। এমন বিপদে আমি আর কোনোদিন পড়িনি। রাসেল ভাই, ভালো লাগলে পড়ে শোনাবেন। আমরা পড়ে শোনালাম। মোটামুটি এই ঘটনাগুলোই আমাদের কাছে এসেছিল এবং যে ঘটনাগুলো আমাদের কাছে এসেছিল সেটা আমরা একে একে পড়ে শোনালাম। আমরা ছোট্ট একটা বিরতি যাবো এবং বিরতির পরে আবারও ফিরে আসবো একটি ইনফরমেশন নিয়ে। সুতরাং আমাদের সাথে থাকুন এবং SMS করতে হলে মোবাইলের মেসেজ আপনাকে টাইপ করুন ফুর্তি, FORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে 9840 নাম্বার। যারা আমাদের ইমেল করতে চান, আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm, which is BHWTFM@radioforti.fm। আমরা ছোট বিরতির পরে আবারও ফিরে আসছি। Stay tuned to Radio Furti and don't stop the Furti.
ভূত এফএম, দ্য নাইট কামস অ্যালাইভ উইথ গ্রামীণ ফোন। শুনছেন সবসময় রেডিও ফুর্তি এবং চলছে ভূত এফএম। আমি রাসেল আছি, সাথে আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা। আমি দেখতে পাচ্ছি অনেকে এসএমএস করছেন। এমডি রফিকুল লিখেছেন বাগেরহাট থেকে, তিনি বলছেন আমাদেরকে আরিফ হবিগঞ্জ থেকে এসএমএস করছেন এবং আজ ফার্স্ট ফুর্তি অ্যাপের সাথে ভূত এফএম শুনছেন তিনি এবং থ্যাঙ্কস জানিয়েছেন আমাদেরকে। ইউ আর মোস্ট ওয়েলকাম। কোথা থেকে লিখেছেন এটা অবশ্য বলেছে কি বাগেরহাট। আমাদেরকে এছাড়াও তানজিব তারিক লিখেছেন কুষ্টিয়া থেকে এবং 2010 থেকে তিনি ভূত এফএম শুনছেন এবং তার কাছে তিনি বলছেন যে তিনি তবে কোনো ফ্রিকোয়েন্সি প্রবলেম হয়নি। বাহ, চমৎকার। রিয়াদ আমাদের লিখেছেন, নিম এবং আমাদেরকে টুকটুকি লিখেছেন, তারা খুলনা থেকে আমাদের সাথে রয়েছেন। নিজান সিলেট থেকে আমাদের এসএমএস করেছেন এবং সিলেটের তিনি বলছেন যে জয়নাথপুরে লাইভ করতে পারেন। আপনি তাহলে ঘটনা পাঠিয়ে দিন, ওখানে কি ঘটনা আছে এবং কেন আমরা এখানে করতে পারি সেটা যদি আমাদের জানাতে পারেন এবং আমরা যদি সেটা জানতে পারি তাহলে ডেফিনেটলি আমরা সিলেটেও যাবো। আমরা বাংলাদেশের কোথাও যেতে আমাদের আপত্তি নেই, কিন্তু জানতে হবে যে আপনার এলাকাতে আসলে এরকম কোনো ঘটনা আছে কিনা। রাহাত এবং নিম বনশ্রী থেকে লিখেছেন ভূত এফএম এর টাইম বাড়ানো যায় কিনা। আপনাদের ঘটনা যদি আরো বেশি বেশি পাই, আরো ভালো ভালো ঘটনা যদি পাই, ডেফিনেটলি আমরা বাড়াবো। আমাদেরকে পল্লবী লিখেছেন ময়মনসিং থেকে, ভালো লাগছে তার কাছে। জাপু আমাদের নরসিং থেকে এসএমএস করেছেন, আজকে ভূত এফএম শুনে তিনি ভয় পাচ্ছেন। আমাদেরকে লিখেছেন মোস্তাক সিরাজগঞ্জ থেকে এবং ছোট্ট বেবি মাহিসা, আমার ওয়াইফ তাবাসসুম আর আমি একসাথে ভূত এফএম শুনছি। রহিমা আমাদের এসএমএস করছেন এবং রহিমা আক্তার লিজা কামরাঙ্গীর চর থেকে লিখেছেন তিনি ভূত এফএম এর নিউ ফ্রেন্ড। ওয়েলকাম টু ভূত এফএম, আশা করছি এখন থেকে রেগুলার আপনাকে পেয়ে যাবো। রুমায়া লিখেছেন মিরপুর 10 থেকে, কক্সবাজারের ঘটনা শুনলে তো আর কোনোদিন কক্সবাজারে গিয়ে মজা পাবো না, আরো মজা পাবেন। একদম ন্যাচারাল বিউটি তো থাকবেই, তখন স্পাইন চিলিং কিছু হরর এক্সপিরিয়েন্স আপনি সেখানে পাবেন। একসাথে দুটো এক্সপিরিয়েন্স যে আপনি বেশি বেশি করে কক্সবাজার যাবেন। আমাদেরকে শিফা লিখেছেন যে আমি আর আমার বোন একসাথে ভূত এফএম শুনছি, অনেক ভয় লাগছে। আমাদেরকে এছাড়াও লিখেছেন দেখতে পাচ্ছি মিন্টু এবং তিনি বলেছেন যে আচ্ছা, তার এসএমএসটা পড়তে পারলাম না, চলে গেল। হিমেল ভুঁইয়া আমাদের এসএমএস করেছেন চিটাগং থেকে এবং 26 অক্টোবর হরর ফিল্ম কোন চ্যানেলে দিবে প্লিজ জানাবেন। এটা ফুর্তির কিন্তু একটা ফুর্তি চ্যানেল রয়েছে, সেই ইউটিউব চ্যানেল যেটা, সেখানে আপনি যেতে পারেন এবং সেখানে গিয়ে সরাসরি আপনি সেই ঘটনা বা সেই স্টোরি ফিল্মগুলো দেখতে পারেন। ডক্টর সারোয়ার মিরপুর থেকে আমাদের লিখেছেন আজকের ভূত এফএম তার কাছে ভালো লাগেনি এবং তার কাছে ভালো লাগে